আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? সো সবার সাথে আজকে চলে আসলাম আমাদের হচ্ছে নার্সিং ড্রিমার্সের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের ফিজিক্সের ক্লাসে। সো তোমরা কে কোথা থেকে যুক্ত হলে অবশ্যই শুরুতে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের সাথে ফার্স্টে একটু কথাবার্তা বলে ফিজিক্স যে নার্সিংয়ে এত সহজ এটা আজকে আমরা দেখাবো, এবং এটা নিয়ে ফিজিক্স নিয়ে আসলে তোমার চিন্তা করার কোনো কারণই থাকবে না। তুমি যদি পারো, বিশেষ করে হচ্ছে তোমার অন্যান্য যেই সাবজেক্ট হচ্ছে সাধারণ বিজ্ঞান বা হচ্ছে সাধারণ জ্ঞান, সেগুলো তুমি সময় দিতে পারো। ফিজিক্সের দায়িত্ব আমার। ফিজিক্স আমি তোমাকে খুবই অল্প সময়ে গুছিয়ে যা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু ক্লাসেই দেখিয়ে দিব। সো ইনশাল্লাহ সমস্যা নেই। সো আজকে আমরা ধারণা নিব যে নার্সিংয়ে ফিজিক্স কীরকম প্রশ্ন আসে, অনেক কিছু পারতে হয় নাকি হচ্ছে মোটামুটি অল্প জিনিস পড়লে খুব সহজেই পারা যায়। তো সেটা আমরা দেখব। সো তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছ, সো আমিও তোমাদের সাথে যুক্ত হয়ে যাই, এবং শুরুতেই সবাই আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিব, কারণ আমাদের হচ্ছে সকল বন্ধুরা এখনও জানে না, তারা যেন জেনে যেতে পারে। সো সবাই ক্লাসটি শেয়ার করে দেয়, এবং যারা নিয়মিত ক্লাস করে তাদেরকে অবশ্যই একটু মেনশন দিয়ে দাও। সো আমিও তোমাদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সো আমিও ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও কিন্তু ক্লাসটি সবাই শেয়ার করে দাও। সো তারপরে আমরা আমাদের ক্লাসটা এখান থেকে শুরু করব, ঠিক আছে? সো চলো দেখি তোমরা কে কোথা থেকে যুক্ত হলে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সবাই হচ্ছে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। সো নার্সিং ফিজিক্সে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। সো সবার সাথে একটু শুরুতে পরিচিত হয়ে নিই। সো তোমরা কে কোথা থেকে যুক্ত আসো সেটা অবশ্যই কমেন্টে জানাও একটু। শুধুমাত্র হচ্ছে তোমার জেলার নামটা আমি দেখি যে আমাদের সাথে এই নার্সিং ড্রিমার্সের প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজে তোমরা এই শেষ মুহূর্তে কারা কারা আমাদের সাথে যুক্ত আসো, সো একটু দেখতে চাই। সো ওকে, দেখি অনেকেই আসসালামু আলাইকুম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো পুষ্পা, আফিয়া, অনেকে আমাদের সাথে যুক্ত আছো, ভেরি গুড। রংপুর থেকে আমাদের সাথে আছে হাদিয়া, জাহিদ আছে গাজীপুর থেকে, রাকিব হোসেন আছে সাতক্ষীরা থেকে, সিরিয়াসে বরিশাল থেকে। বাহ, দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে সবাই যুক্ত আছে আমাদের সাথে। তো সবাই যুক্ত হতে থাকো, এবং ক্লাসটি কিন্তু সবাই শুরুতে একটু শেয়ার করে দিব। আজকে যেহেতু আশিক ভাইয়ার প্রথম ক্লাস, অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবো। তোমাদেরকে একদম আজকে টোটাল একটা ধারণা দিব যে কিভাবে ফিজিক্স পড়তে হবে, নার্সিংয়ের জন্য ফিজিক্স পড়তে হবে। সো সেই জন্য সবাই ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো, কিন্তু বেশি সময় ক্লাস হবে না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সবাই থাকবো। আর অবশ্যই সবাই ক্লাসটি শেয়ার করে দিবা কিন্তু। সো চলো আজকের আমাদের এই নার্সিং ড্রিমার্সের নার্সিং প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজে ফিজিক্সের ক্লাসে শুরুতেই আমরা কিছু জিনিস একটু দেখে নিই। সো তোমরা কিন্তু ইতিমধ্যেই হয়তোবা জানো যে আমাদের কিন্তু তোমাদের জন্য স্পেশালি আমরা কিন্তু একটা আমাদের বন্দিবাসলার পক্ষ থেকে, নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে আমরা কিন্তু তোমাদের জন্য একটি লস্ট প্রজেক্ট নিয়ে এসেছি। আমাদের জন্য লস্ট প্রজেক্ট, কিন্তু তোমাদের জন্য কিন্তু সব দিক থেকেই আসলে উইন উইন সিচুয়েশন। তুমি মাত্র 699 টাকা দিয়ে আমাদের এই কোর্সে কী না পাচ্ছ তুমি চিন্তা করো। ক্লাস, শুধুই কি ক্লাস? তোমাদেরকে ক্লাসে আমরা এমন কন্টেন্ট এমনভাবেই গুছাই দিব যে তোমার আসলে 80% কাজ শেষ হয়ে যাবে, বাকি 20% তোমাকে প্রিপারেশন নিতে হবে। সেইটা যেন তোমার আরও অনেক ইজি হয়, সেই জন্য কিন্তু তোমাদের জন্য শুরুতেই ক্লাসের পাশাপাশি আমরা তোমাদেরকে দিয়ে দিব একটি প্রশ্ন ব্যাংক। সেই প্রশ্ন ব্যাংক তোমাদের কাছে থাকবে। ক্লাস শেষ করে তুমি এক্সাম দিবে, তুমি লাইভ এক্সাম আমাদের সাথে দিতে পারতেছো। একদম নার্সিংয়ে যেরকম পরীক্ষা হবে, যেই প্রশ্ন স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে, সেই স্ট্যান্ডার্ডে তুমি এক্সাম দিতে পারবে। বাসায় তুমি যেন এক্সাম দিতে পারো, সেই জন্য তুমি ওএমআর বুক পাবে, এবং হচ্ছে সাথে শুধু ওএমআর বুক না, প্রশ্নগুলো, মডেল টেস্ট কোশ্চেনগুলো তুমি পেয়ে যাবে। সেখান থেকে তুমি বাসায় নিজে নিজে এক্সাম দিতে পারবে। তুমি যেন মোটিভেটেড থাকো, সেই জন্য কিন্তু আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব আমাদের এই সুন্দর এই টি শার্টটি। পাশাপাশি ডায়েরি, তোমার স্বপ্নগুলো লিখে রাখার জন্য কিন্তু ডায়েরিও পাচ্ছ। সো সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটি প্যাকেজ, একটু পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। সো তোমাদের অনেকেই হয়তোবা থেকে থাকতে পারো এরকম যে ভাইয়া হচ্ছে পড়াগুলো একটু কঠিন লাগে, ফিজিক্স কেমিস্ট্রি একটু কঠিন লাগে। সো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ আমি মনে করি, কারণ এখানকার প্রশ্নগুলো খুবই সহজ সাবলীল হয়। তুমি অল্প একটু এফোর্ট দিলেই এখানে ভালো করতে পারবে। সো তুমি আসলে থাকে না যে তুমি আসলে কোন জায়গায় ইফোর্টটা দিবা, সেটা কিন্তু আসলে একটু বুঝতে হবে। তুমি মনে করো এমন একটা জায়গায় ইফোর্ট দিচ্ছ, সেখানে তোমার দ্বারা আসলেই পসিবল হচ্ছে না, কিন্তু তুমি তাহলে অন্য একটা পথ যদি বাছাই করো, যেটা ভালো, খুবই ভালো একটা পথ, সেই পথটা তুমি যদি বাছাই করে নিতে পারো, সেখানে তুমি যদি সফলতা অর্জন করো, সেটা তো অবশ্যই ভালো একটা জিনিসই হবে। সো সবাই কিন্তু এই জিনিসটা ভাবতে পারো
এবং অবশ্যই সবাই যারা এখন প্রস্তুতি নিচ্ছ নার্সিংয়ের জন্য, আশা করি সবারই প্যাশনেট তোমরা এই ব্যাপার নিয়ে, ইনশাল্লাহ অবশ্যই খুব সহজেই ভালো করতে পারবে এখানে। সো লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন আমাদের সাথে কিন্তু অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, তুমিও দেরি না করে খুব দ্রুতই যুক্ত হয়ে যাও, খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো শুরু হবে। এবং তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো, এই ক্লাসগুলো করেই কিন্তু বুঝতে পারতেছো যে ক্লাসের কন্টেন্ট আমাদের সব কিছু মিলিয়ে কত দুর্দান্ত হচ্ছে। সো দেখো অলরেডি তোমরা কিন্তু হচ্ছে দেবাশিস দাদার ক্লাস করেছে এবং সেখানে অনেকেই সুন্দর সুন্দর করে নোট করেছে এবং নোট করে কিন্তু অনেকেই হচ্ছে কি প্রথম স্থান অর্জন করেছে বা টপ হয়েছে তোমরা। সো বায়োলজি নোট উইনার হচ্ছে পিঙ্কি আক্তার। সো পিঙ্কি আক্তার কি আমাদের সাথে আসো কি না? সো পিঙ্কি আক্তার তুমি হচ্ছে আমাদের অবশ্যই নার্সিং ড্রিমার্স যে হচ্ছে পেজ, অথবা হচ্ছে তুমি হচ্ছে ঈশা ভাইয়ের সাথে একটু যোগাযোগ করো, তো উনি হচ্ছে তোমাদের যে গিফট সেটা পাঠিয়ে দিবে। এবং আরও একজন আছে আমাদের সাথে ফাহিয়া সুলতানা ফারজানা। সো সেও কিন্তু হচ্ছে আমাদের বায়োলজি নোট উইনার। সো ফারজানা তুমিও আসো কি না? সো আজকের ক্লাসটি সুন্দর করে নোট করবা এবং নোট করে অবশ্যই আমাদের হচ্ছে এই ফিজিক্স নোট উইনার হতে হবে, ঠিক আছে? ও আমাদের এরপরে আছে কে দেখি আমরা একটু আসো, যে তাসমিনা তনিমা কিন্তু আছে বায়োলজি নোট উইনার, আরও একজন, নোটটা খুবই সুন্দর হয়েছে। সো এই হচ্ছে আমাদের বায়োলজি নোট উইনার ছিল। সো আমরা চলো এখন আস্তে আস্তে চলে আসলাম আমাদের ক্লাসের দিকে। আমরা এখন ক্লাসটি শুরু করবো, দেখি কজন যুক্ত হয়েছো। সো অবশ্যই যারা যারা ক্লাসটি শেয়ার করনি তারা কিন্তু খুবই দুষ্ট, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করে দাও, আমরা কিন্তু এখনই আমরা ক্লাসটা শুরু করব। সো অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আসো, আসসালামু আলাইকুম। এবং তার আগে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা আশিক ভাইয়ার ক্লাস আগে কখনো করছো কিনা, যদি করে থাকো লেখো যে ক্লাস করছি, একটু দেখতে চাই যে কারা কারা আশিক ভাইয়ের ক্লাস করছো, বা যারা করোনি সমস্যা নেই, আমরা এখনই সেটা দেখব। সো একটু দেখি তোমরা কারা কারা ক্লাস করছো। সো চলো আমি এই সুযোগে একটু তোমাদেরকে ইন্ট্রোডিউস করাইতে থাকি যে আমাদের এই বিসিএস নার্সিং ফিজিক্সে আসলে কীরকম প্রশ্ন থাকে সেই ব্যাপারটা নিয়ে। সো মোটামুটি আমাদের এই বিএসসি নার্সিং যে হচ্ছে আমাদের পরীক্ষা যে ফিজিক্স পোর্শন থেকে প্রশ্ন আসে, মোটামুটি 10টা প্রশ্ন থাকে। কোনো কোনো সময় এমন হতে পারে যে 9টা বা 10টা এমন কাছাকাছি হতে পারে, তবে তুমি 10টা ধরে রাখতে পারো। সো 10টাই আমাদের মেইনলি প্রশ্ন আসে। সো এই 10টা প্রশ্ন আসলে কোথা থেকে আসে, কীরকমভাবে আসে, সেই আইডিয়াটুকু কিন্তু আমরা আজকের ক্লাসে পাবো। সো খুবই তুমি আসলে যখনই ইন্টারমিডিয়েট তোমার ফিজিক্স নিয়ে পড়ছো, অনেক ইকুয়েশন পড়ছো, অনেক ম্যাথ সলভ করতে হয়েছে এবং সেগুলো দেখেই তুমি হয়তো অনেক বেশি প্যারার মধ্যে থাকতা, কিন্তু এখন আর সেই জিনিসটা হবে না। খুবই সহজ জিনিসগুলো আসে, চ্যাপ্টারের খুবই বেসিক জিনিসগুলো আসে, কিছু মুখস্থ জিনিস আসে, সো যেগুলো কি না খুব সহজেই অল্প সময়েই পড়ে ফেলা যায়। সো সেগুলোই, সো ফিজিক্স নিয়ে একদমই ভয়ের দরকার নেই। হ্যাঁ, ফিজিক্স নিয়ে আসলে একদমই ভয়ের দরকার নেই, কারণ ফিজিক্স খুবই সহজভাবে আসবে। সো আমরা চলো সরাসরি একটু ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। আমরা ক্লাসটা তাহলে শুরু করি, ঠিক আছে? সবাই তাহলে রেডি হয়ে যাও, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আমরা এখন 5-6 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করতেছি, আর ক্লাসের সময় সবাই মনোযোগ দিয়ে দেখবা এবং কত সহজ প্রশ্ন আসে ফিজিক্সে সেটা দেখবা। তো চলো আমরা সরাসরি শুরু করতেছি। সো বিএসসি নার্সিংয়ের 23-24 সেশনে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো থেকে আমরা শুরু করি, এবং এর পাশাপাশি যে বেসিকগুলো জানা লাগবে, কী কী জিনিস জানা লাগবে সেগুলো আমি তোমাকে বলে দিব, যেগুলো আমাদের, এবং আমি তোমাকে একটা অ্যানালাইসিস বলবো যে কোন প্রশ্নগুলা কোন চ্যাপ্টার থেকে কোন জিনিসগুলো আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাকে বলে দিব, এটা ধারণা করে রাখছি, ঠিক আছে? তো চলো আমি এখান থেকে শুরু করি। সো একদম প্রথমেই দেখতে পাচ্ছ কি যে এই প্রশ্ন আসছিল যে আমাদের বিএসসি নার্সিংয়ে 23-24 এই প্রশ্ন আসছিল। প্রশ্নটাই বলছিল যে জেনারেটরের কাজ কী। জেনারেটরের কাজ কিন্তু সবাই জানে, তাই না? এটা কি পড়াশোনা করতে হবে? এটার জন্য কি তোমার ফিজিক্স পারতে হবে? উত্তর হচ্ছে না, তুমি দৈনন্দিন জীবনে সবাই জেনারেটর দেখছো। সো একটু কমন সেন্স খাটালেই আমরা কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারি। আমার এটার জন্য আহামরি ফিজিক্সের প্রস্তুতি নিতে হবে না। এই জন্য কিন্তু বিএসসি নার্সিং প্রস্তুতি অনেক সহজ। সো তুমি চিন্তা করো, জেনারেটর কখন আমরা ইউজ করি? বাসায় যখন কারেন্ট চলে যায় আমরা কী করে জেনারেটর লাগাই দিই, এবং তখন কি হয় যে ওই জেনারেটর কী হয়, এই ভট শব্দ করে তুমি দেখছো, আর তুমি দেখো যে তোমার ঘরে আবারও লাইট ফ্যান সব কিছু চালু হয়ে গেছে। সো ব্যাপারটা হয়টা কি যে ওই জেনারেটরের সাহায্যে যে আমরা যান্ত্রিক শক্তিকে কাজে লাগাই, এবং সেই যান্ত্রিক শক্তি আমাদেরকে কী দেয়? আমাদেরকে হচ্ছে বিদ্যুৎ শক্তি দেয়। তো সেই ব্যাপারটাই তো ঘটে, সেটা তুমি বাস্তব জীবনেই দেখছো। ফিজিক্স তোমার পড়তে হচ্ছে না এর জন্য। সো উত্তরটা কী হবে? জেনারেটরের কাজ কি? তোমরাই বলো তাহলে। অপশনগুলো পড়ে দেখো কি লেখা, যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। এবং এই একটা জিনিস কিন্তু তুমি একটু মনে রাখবা, এই পার্টটা কিন্তু
পরীক্ষায় বেশ আসছে এই জেনারেটর, শুধু জেনারেটর না, পাশাপাশি মোটর বা এরকম জাতীয় যে আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো, এগুলার থেকে বেশ কিছু মানে তুমি জিনিসগুলো সম্পর্কে জানো কি না, এই জিনিস জীবনে দেখছো কি না, এরকম একটা তোমার সামান্যতম ধারণাটুকু আছে কি না, সেই নলেজ থেকেই প্রশ্নগুলো আসে। সো এটা তুমি কী হবে বলো, জেনারেটরের কাজ তাহলে কী হবে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। এখন পরীক্ষায় এই প্রশ্ন আসার পাশাপাশি আর কোনটা আসতে পারে, জেনারেটরের মতো এই কাছাকাছি আরেকটা জিনিস কি, এটা তোমরা সবাই নাম শুনছো, মোটরের নাম তোমরা সবাই শুনছো। মোটর তাহলে কি করে বলো, তোমরাই বলো। আমরা দেখলাম জেনারেটর যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি বানায়, মোটর কিন্তু ওরকম একটা জিনিস, ওরকমই একটা কাছাকাছি জিনিস, সেখানে কিন্তু উল্টা ঘটনা ঘটে। আমাদের এই মোটরটাই কি ঘটে, এই মোটরটা কি করে যে বরঞ্চ সে তড়িৎ শক্তি তার মধ্যে ইনপুট হিসেবে নেয়। তার মানে সে এই তড়িৎ শক্তিকে কিসে পরিণত করে, এটা তড়িৎ শক্তিকে পরিণত করে হচ্ছে, এই তড়িৎ শক্তিকে পরিণত কিসে করে, যান্ত্রিক শক্তিতে। দেখছো না যে তোমরা মোটর কি করো, যে মোটর দিয়া ওইখানে কোনো আমরা এনার্জি দিই, ইলেকট্রিক্যাল এনার্জি দিই, এবং সেটার কারণে সে ঘুরতে থাকে বা কিছু একটা করে, মানে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। তার মানে পরীক্ষায় যেমন জেনারেটর আসছে, সেই রিলেটেড আর কোনটা আসতে পারে সেটা তুমি একটু চিন্তা করো। যেমন মোটর আসতে পারে, বা এরকম আর যেগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস আছে সেগুলো আসতে পারে। সো এটা ছোটো করে জেনে নিলাম। সো যেইখান থেকে আমাদের চ্যাপ্টারের মানে ইন্টারমিডিয়েট চ্যাপ্টারের ভিত্তিতে আসবে, সেইখানকার অনেকটুকু বেসিক আমি তোমাকে বলে দেবো, সমস্যা নেই। সো এই কথাটুকু সরাসরি মনে রাখতে পারো যে আমাদের এই মোটরটা কী করে, তড়িৎ শক্তিকে বেসিক্যালি কী করে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তো খুবই সহজ, খুবই ইজি। সো এটার জন্য কিন্তু আসলে আহামরি ফিজিক্স পড়া লাগে না, খেয়াল করছো তো, খুবই জিনিস সহজ জিনিস কিন্তু আমাদের এখানে আসে। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে মনে রাখলাম। সো এটা তো সবারই ক্লিয়ার, এটা নিয়ে আসলে ক্লিয়ার না হওয়ার কিছু নাই আসলে। সো আমরা পরের প্রশ্ন দেখি, কি প্রশ্ন আসছে। এই যে আরেকটা প্রশ্ন, এই পার্টটা থেকে বেশ প্রশ্ন প্রতি বছরই আমি অ্যানালাইসিস করে দেখলাম, এই পার্টটা থেকে মানে হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার আছে হচ্ছে লেন্স বা হচ্ছে আলো নিয়ে একটা চ্যাপ্টার আছে, এই আলো থেকে বেশ কিছু প্রশ্ন আসে। আমি একটু সুন্দর করে বলি যে এই আলোর ব্যাপারটা থেকে আমাদের কী কী শিখতে হবে। হ্যাঁ, আলোর ব্যাপারগুলো থেকে তোমার আলোর অধ্যায়টা থেকে তোমার কী কী শিখতে হবে, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন বেশ আসে, আমি সেটাও তোমাকে একটু ছোট করে নোট করে দিচ্ছি যে হ্যাঁ, যে আলোর যে চ্যাপ্টার থেকে সেগুলো থেকে কী কী শিখতে হবে। প্রথমত এখান থেকে শিখতে হবে আলোর চ্যাপ্টারটার মধ্যে তুমি দেখবা যে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমরা কাজ করি, যে হচ্ছে বেনিয়া সহকলা আমাদের যে হচ্ছে দৃশ্যমান আলো, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো কীরকম। শুধু কি দৃশ্যমান আলো না, তড়িৎচুম্বক তরঙ্গের তোমরা নাম শুনছো না, অতিবেগুনি রশ্মি বা হচ্ছে অবলোহিত রশ্মি বা হচ্ছে এই দৃশ্যমান রশ্মি বা হচ্ছে এক্স রে, গামা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই নাম শুনছি, তাই না, বিভিন্ন সময় 9-10 পড়ার সময়, ইন্টারমিডিয়েটে পড়ার সময়। সো ওই জ্ঞানগুলোকে তোমাকে আবার একটু জাগ্রত করতে হবে। দ্যাটস এনাফ ফর এই হচ্ছে আমাদের বিএসসি নার্সিং ফিজিক্স, এনাফ। সো আলো থেকে তোমার কী কী পড়তে হচ্ছে, সেই তড়িৎচুম্বক তরঙ্গ, আমি সংক্ষেপে লিখতেছি এইখানে, আচ্ছা আমি সংক্ষেপে না, আমি পুরোটাই লিখে দিচ্ছি, বা হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ। সো এই তড়িৎচুম্বক তরঙ্গ, হ্যাঁ, তাহলে এই হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। এই তড়িৎ চুম্বক তরঙ্গ নিয়ে তোমার একটু পড়তে হবে, তড়িৎ চুম্বক তরঙ্গগুলোর মধ্যে কী কী তরঙ্গ ছিল সেগুলো তোমার একটু পড়তে হচ্ছে। পাশাপাশি এখানে তোমার একটু পড়তে হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো নিয়ে তোমার একটু পড়াশোনা করতে হবে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, আমি একটু তোমাকে টপিকগুলো সুন্দর করে নোট করে দিচ্ছি যে কোনটা কোন তোমার পড়তে হবে, তোমার জানতে হবে। তো তুমি না এই প্রশ্ন সলভ করে ফেললা, ওকে ফাইন, শিখলাম, কিন্তু পরীক্ষায় কি এটাই আসবে না, এটা আসতে পারে, এটার মতো অন্যান্য যে সকল জিনিস সেগুলো আসবে। তো সেগুলো যদি তুমি ক্লাস থেকে জেনে যাও তোমার জন্য ভালো হলো, প্রস্তুতিটা নিতে অনেক ইজি হলো। সো দৃশ্যমান আলোর এই তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড অনেক কিছু জিনিস প্রশ্ন পরীক্ষায় আসবে। সো আলো রিলেটেড অনেক কিছু আসে, আলো রিলেটেড এই আমাদের নার্সিং ফিজিক্সে অনেক বেশি আসে। তুমি দেখবা 10টা প্রশ্নের মধ্যে প্রতি বছর তুমি একটু নিজেদের অ্যানালাইসিস করো, দেখবা যে প্রতি বছরে 2-3টাই আলো থেকেই থাকে। সো অবশ্যই আমাদের জিনিসটা পারতে হবে, তাই না। সো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য এইটা নিয়ে আমাদের হচ্ছে একটু জিনিসপাতি এখান থেকে আমাদের পরীক্ষা আসে। বিশেষ করে আলো চ্যাপ্টারের মধ্যে আমাদের ছিল লেন্স। এই লেন্স নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন আসতে দেখা গেছে, যে লেন্স নিয়ে, যে লেন্স আমাদের বিভিন্ন জায়গায় লেন্সের ব্যবহার, কোন লেন্স কী, লেন্সের ক্ষমতা কীভাবে আমরা পরিমাপ করি, লেন্স চিনব কীভাবে, হ্যাঁ, লেন্সের প্রকারভেদ, কী কী ধরনের লেন্স আছে। সো এগুলো থেকে প্রশ্ন হতে পারে। বা বিশেষ করে এই ধরনের প্রশ্ন আসে যে কোথায় কী ধরনের বিম্ব তৈরি হয়, লেন্সে কীরকম বিম্ব টিম্ব তৈরি হয়, এই জিনিসগুলো তোমাকে একটু পড়তে হচ্ছে এখান থেকে। সো আলোর অধ্যায় থেকে সেগুলো আসে। পাশাপাশি হচ্ছে
যে আলোর হচ্ছে বিভিন্ন রকম বিচ্যুতি আসে, যে কোন আলো বেশি বিচ্যুত হয়, মানে এই তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড প্রশ্নগুলো আসে আর কি। হ্যাঁ, সো আলোর বিচ্যুতি এগুলো আমাদের পরীক্ষাতে একটু আসে। সো আমি তোমাকে আগেই বলে রাখলাম যে কোন জিনিসগুলো আসতে পারে। হ্যাঁ, সো একটা ওভারঅল তুমি একটা আইডিয়া পাইলা যে আলো থেকে তড়িৎচুম্বক তরঙ্গের বিভিন্ন যে প্রকারভেদ ছিল সেগুলো থেকে আসতে পারে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক। তার মানে এরকম যে তরঙ্গ, তার মানে মেন কথা হচ্ছে এই হচ্ছে আলোর বিভিন্ন তরঙ্গের বেগ বা তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক, এই রিলেটেড জিনিসপাতি আসে। সো আমি সেগুলো সবগুলোই বলবো প্রশ্ন যখন আসবে, সমস্যা নেই। সো আগেই তোমাকে একটা আমি আইডিয়া দিয়ে দিলাম যে এগুলো কিন্তু আসে ভাই এখান থেকে। সো আমরা এই প্রশ্নটা দেখি, এই প্রশ্ন কোথা থেকে আসছে, যে বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব তৈরি করে। আবারও সেই একই প্রশ্ন, যে বিবর্ধক কাজ কোন ধরনের কি করে বিম্ব তৈরি করে। এটা পারার জন্য তোমার কোনো পড়াশোনা লাগবে না, ফিজিক্স পড়তে হবে না। কেন পড়তে হবে না? বিবর্ধক কাজ, ম্যাগনিফাইং গ্লাসের নাম তো সবাই শুনছো। এই বিবর্ধক কাজ হচ্ছে সেই ম্যাগনিফাইং গ্লাস। তুমি বলো, যখন তুমি একটা ছোট্ট লেখাকে দেখছো না, বিভিন্ন মুভিতে দেখে বা অনেকের বাসায় হয়তো বা এই ম্যাগনিফাইং গ্লাস আছে। সো আমরা কী করি, ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই ছোটো ছোটো লেখাগুলোকে বড় করে দেখি। সো কী হয়, তুমি নিজেই বুঝতে পারলা যে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে বা বিবর্ধক কাচের সাহায্যে কোন ধরনের বিম্ব হয়। অবশ্যই তুমি ছোটো লেখাটাকে বড় করে দেখার জন্য তো ওই ম্যাগনিফাইং গ্লাসটা ইউজ করো, ঠিক কিনা? তার মানে এখানে আমরা যেই বিম্বটা দেখতে চাবো সেই বিম্বটা অবশ্যই কী হবে, বিবর্ধিত হবে এবং সেটা কি হয় যে সোজাও হয়। তুমি যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, যখন তুমি এই ছোট্ট লেখাটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবা, সেটা যখন বড় করে দেখা যাবে, তাই না? সো এটা কি বড় করে যে দেখা যাবে, সেই বড়টা কি হচ্ছে সোজা হবে না উল্টা হবে? সোজাই তো দেখো, উল্টা তো দেখো না। যখন এই গ্লাস দিয়ে তুমি দেখো, তো নিজে দেখো কারো বাসায় থাকলে সোজাই তো দেখা যায়। তার মানে এখানে কি হবে, সোজা এবং বিবর্ধিত বিম্ব তৈরি হবে। সো এইটুকু পারার জন্য এখন পর্যন্ত কোনো ফিজিক্স তোমার আহামরি বইয়ের ফিজিক্স তোমার কিন্তু পারতে হয়নি, তোমার জেনারেল নলেজ দিয়েই তুমি করে ফেলতে পারছো। সো এই যে যখন পরীক্ষাগুলোতে এরকম আসবে, হ্যাঁ, এরকম জিনিসগুলোতে আসবে, তখন কীভাবে আসবে সেটা আমি তোমাকে শেখাই দিচ্ছি। সো এই কথা একটু মনে রাখতে পারো, বিবর্ধক কাজের ব্যাপারটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, এটাকে তুমি একটু মনে রাখতে পারো, যেটা আমি কী বলি যে ম্যাগনিফাইং গ্লাস আর কি। সো লিখে রাখতে পারো বিবর্ধক কাজ, এই জিনিসটা হচ্ছে কি আমাদের যে ম্যাগনিফাইং গ্লাস। সো এই ম্যাগনিফাইং যে গ্লাসটা, হ্যাঁ, ম্যাগনিফাইং যে গ্লাসটা, এই গ্লাসের সাহায্যে আমরা কি করি, আমরা হচ্ছে এরকম ছোটো লেখাকে বড় করে দেখি, তাই না? সো এই হচ্ছে আমাদের বিবর্ধক কাজ। খুবই সিম্পল। তার মানে এরকম আসতে পারে। সো শুধুমাত্র এখান থেকেই যে আসবে তা না, এই যে বললাম বিভিন্ন ধরনের লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, সেই লেন্সে কোথায় কী ধরনের বিম্ব টিম্ব তৈরি হয়, আমরা যখন অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করব তখন দেখবা যে একদম চ্যাপ্টার ওয়াইজ একদম সুন্দর করে সাজিয়ে দিব, তোমার কোনো চিন্তাই করতে হবে না। সো এই 2 নম্বর প্রশ্ন আমরা এখান থেকে পেরে গেলাম, নিজের হচ্ছে একদম জেনারেল নলেজ দিয়েই বলা যায়, আসলে ফিজিক্স না পড়ে আমরা পেরে গেলাম। এবারের প্রশ্ন দেখো, বলছিলাম না আলো রিলেটেড অনেক প্রশ্ন থাকে। সো আরও একটা আলো রিলেটেড প্রশ্ন তুমি খেয়াল করো, যে সমুদ্রের পানিকে নীল দেখায় কেন? সমুদ্রের পানিকে নীল দেখায়, তার আগে বলো আকাশ কেন নীল দেখায়? আকাশ কেন নীল দেখায় বলো? তোমরা সবাই বলো তো, আকাশ যে আমরা বলি আকাশের রং কি নীল, আকাশ কেন নীল দেখায়? আকাশ কেন নীল দেখায়, সমুদ্রের পানি কেন নীল দেখায়, দুইটা আমরা একই রকম। সো আকাশ কেন নীল দেখায় বলো তো? আমরা একটা জিনিস জানি, তোমরা যদি না জেনে থাকো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, হ্যাঁ, যে ওই যে একটু আগে বললাম যে আলোর বিচ্যুতি। সো একটা বেসিক জিনিস আমি তোমাদেরকে এখানে শেখাই, হ্যাঁ, যে আলোর বিচ্যুতি, একটা বেসিক জিনিস তোমাকে আমি এখানে শেখাই, যে আলোর বিচ্যুতি। যে আলো যখন বিভিন্ন ধরনের আলো আমরা পরিচিত, যেমন আমাদের বিভিন্ন ধরনের আলোর মধ্যে কী কী আলো আছে, সো আমি এখানে একটু লিখে রাখতেছি যে দৃশ্যমান যে আলোগুলা, সেই আলোগুলোর মধ্যে কী কী আছে আমাদের। সেই আলোগুলোর মধ্যে আমাদের আছে হচ্ছে এরকম বেগুনি, তাই না, বেনিয়া সহকলা আমরা বলি। সো বেগুনি, তারপরে আমরা বলি হচ্ছে নীল, তারপরে আমরা বলি কি বেনি আ, তাহলে আসমানি। সো বেগুনি, নীল, তারপরে আসমানি, বেনিয়া, সবুজ, বেনিয়া সহ, তারপর সবুজের পরে কি আমাদের আসবে হলুদ, তারপরে কি আসবে আমাদের কমলা, কমলা, তারপরে আমাদের আসতেছে কি হচ্ছে লাল। তাহলে দেখো আমরা কিন্তু এভাবে মনে রাখতাম, তাই না, যে বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, অর্থাৎ এই যে আমাদের দৃশ্যমান আলোর মধ্যে আমরা এরকম 7টা রং পাচ্ছি। সো এই আলোগুলোর মধ্যে কোন আলোটার বিচ্যুতি বেশি, কোন আলোটার বিচ্যুতি কম, সেটা আমরা কিভাবে বুঝবো? এতটুকু তোমরা সবাই অ্যাটলিস্ট জানো যে এটার তরঙ্গ দৈর্ঘ্যের সরাসরি মানগুলো তোমার মুখস্থ না থাকলেও এতটুকু আমাদের জেনে রাখতে হবে যে যদি আমরা উপর থেকে নিচে নামবো এরকম, হ্যাঁ, যতই আমরা এরকম উপর থেকে নিচে নামবো, যতই আমরা এখান থেকে এরকম উপর থেকে নিচে নামবো, সো তুমি খেয়াল করে দেখবা যে উপর থেকে নিচে যতই নামবো আমরা, কি ঘটনা ঘটবে, যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে।
উপর থেকে নিচে কি হয় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে। সো অ্যাটলিস্ট এই কথাটুকু সবার জানা থাকা লাগবে, এবং এটুকু সবাই আমরা জানি কম বেশি, যে উপর থেকে নিচে হয় যে ল্যামডা বাড়ে, উপর থেকে নিচে কি হয় যে ল্যামডা বাড়ে। তার মানে বেগুনি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তার মানে উপর থেকে নিচে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আর একটা কথা মনে রাখবা যে আলোর যে বিচ্যুতিটা, হ্যাঁ, এই আলোর বিচ্যুতির সাথে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আছে। তুমি তরঙ্গ দৈর্ঘ্যের মান দেখে বুঝে ফেলতে পারবা যে আলোর বিচ্যুতিটা কম হবে না বেশি হবে, কোন আলোটা বেশি বিচ্যুত হয়। সো দেখো, আমরা যদি চিন্তা করে বলি এইটার সাথে এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এই বিচ্যুতির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তার মানে যদি কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি হবে, সেই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কী হবে, সেই আলোটার বিচ্যুতিটা কম হবে। তুমি অবশ্যই এই জিনিসটা তোমরা সবাই অবশ্যই অবশ্যই জানো, খেয়াল করে দেখবা যে বিভিন্ন সময় আমরা বিপদ সংকেতের জন্য কোন আলো ব্যবহার করে বলো? বিপদ সংকেতের জন্য, বিপদ সংকেত বোঝানোর জন্য আমরা কি লাল আলো ব্যবহার করি। অথবা তুমি নিজেই খেয়াল করছো যে হচ্ছে দূর থেকে ট্রেন আসতেছে, সেই সিগন্যাল দেওয়ার জন্য কি লাল আলো ব্যবহার করা হয়। হোয়াই রেড, লাল কেন আমরা বিপদ সংকেতের জন্য? সো এই কথাটাও লিখে রাখো, এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন যে আমরা লাল আলো ব্যবহার যে করি। হ্যাঁ, আমি হচ্ছে একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি এখান থেকে। সো আমি এখানে তোমাকে আরও কিছু কথা একটু তোমাকে দেখাই দিই। হ্যাঁ, যে এই আমরা যে বিপদ সংকেতে, সো আমি আরেকটা প্রশ্ন তোমাকে বলে দিচ্ছি। সো আমি আরেকটা প্রশ্ন তোমাকে বলে একসাথে সবগুলো অ্যান্সার তোমাকে আমি বলবো, একটা জিনিস বুঝলেই তুমি সবই বুঝে যাবা। সো বিপদ সংকেতে, হ্যাঁ, বিপদ সংকেত হিসেবে, বিপদ সংকেত হিসেবে, সো বিপদ সংকেত বোঝাতে বা বিপদ সংকেতের জন্য, বিপদ সংকেতের জন্য আমি তোমাকে উত্তরই বলে দিচ্ছি। বিপদ সংকেতের জন্য হচ্ছে কি যে লাল আলো ব্যবহার করা হয়। বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহার করা হয়, লাল আলো, লাল আলো ব্যবহার হয়। সো বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহার হয়। সো বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহার হয়। কেন লাল আলো ব্যবহার হয়? কারণ কারণ এই লাল আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে বিচ্যুতি কম হবে। সম্পর্ক তো ব্যস্তানুপাতিক, একটা বেশি হলে একটা কম হয়। সো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, বিচ্যুতি কী হবে? বিচ্যুতি কম হবে। বিচ্যুতি কম হবে মানে কি, আলোটা সোজা অনেক দূর যাবে। আর যদি বিচ্যুতি হয়ে যায় তাহলে কিন্তু ভালো একটা দূর থেকে ভালো একটা বোঝা যাবে না। আর যদি বিচ্যুত না হয়, সোজা চলে যায়, তাহলে কি অনেক দূর পর্যন্ত যাইতে পারবে। আর আমরা তো চাই যে আমাদের এই বিপদ সিগন্যালটা অনেক দূর পর্যন্ত যেন পৌঁছে যায়, যেন সবাই সতর্ক হতে পারে। সো এই জন্যই কিন্তু বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করি আমরা, কারণ লাল আলোটা কম বিচ্যুত হয়। কারণ লাল আলোর কি বেশি? কারণ লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেটাই তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটার বিচ্যুতি কী হবে? কম হবে। তাহলে সবচেয়ে, তুমি বলো, তাহলে আরও একটা প্রশ্ন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, এই পেজে আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই যে কোন আলো সবচেয়ে কম বিচ্যুত হয়। তাহলে আরেকটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন ছিল, নতুন একটা প্রশ্ন, আমরা আরেকটা প্রশ্ন 2 নাম্বার দিচ্ছি, আমরা নতুন একটা প্রশ্ন শিখে ফেলি এখান থেকে। সো পরীক্ষায় কী বলতে পারে যে কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম, হ্যাঁ, বা কোন আলোর সবচেয়ে বেশি, সেটা তোমাকে বলবে। তুমি উত্তর দিবা যে কোন আলোর বিচ্যুতি, কোন আলোর বিচ্যুতি, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। বা তোমাকে সেমভাবে তোমাকে বলতে পারে যে কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম। সো আমরা উত্তর কী দিব? উত্তর দিব হচ্ছে এভাবে, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। তাহলে বিচ্যুতি বেশি মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, সম্পর্ক তো ব্যস্তানুপাতিক। তাহলে কি যার তরঙ্গ দৈর্ঘ্য কম, সহজ কথা আমি বাংলাটাও লিখে দিচ্ছি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, হ্যাঁ, যার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? সবচেয়ে কম। আর আমরা কি জানি, আমাদের যে বেনিয়া সহকলাটা ছিল সেখানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যকার, খেয়াল করো, বেগুনির সবচেয়ে কম, আর আস্তে আস্তে নিচে তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। সো বেগুনের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে বেগুনি আলোটা কিন্তু সবচেয়ে বেশি বিচ্যুত হয়। সো উত্তর আমরা কী দেবো এখানে? তার মানে কি আসলে বেগুনি, হ্যাঁ, বেগুনি, বেগুনি, ঠিক আছে। সো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ওকে, ভালো কথা, এটা বুঝলাম। আর কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে হচ্ছে বেশি লিখছি আমরা, কম বললে কি বলতাম? আলো বলতাম, লাল বলতাম। সো এটাই হচ্ছে কথা। আর আমাদের যে প্রশ্ন আসছিল সেই প্রশ্ন আমরা পড়বো, সমস্যা নাই, রিল্যাক্স। তার আগে আমরা অনেক কিছু জেনে নিই আশেপাশে, তুমি এই প্রশ্নটা পড়ে মজা পাবা আসলে। সো এটুকু আমরা বুঝলাম এখান থেকে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে? যে সবচেয়ে বেশি, তার বিচ্যুতি সবচেয়ে কম। ওকে, ভালো। এবার আমরা আসি এই প্রশ্নের উত্তরের মধ্যে। সো তোমরা অনেকেই হয়তো বা কমেন্টে লিখে দিছো যে কারণটা কি, কেন আসলে এরকম দেখায়। তো সমস্যা নাই, আমি তোমাদের কমেন্টটা দেখবো। তার আগে চিন্তা করো, সমুদ্রের পানিকে নীল কেন দেখায়?
কারণ এখানে কি ঘটে, তো তার আগে আমি তোমাকে একটা সমস্যার মধ্যে ফেলি, সমস্যায় ফেলে এইটার মাধ্যমে মাধ্যমে আমরা কি দিব, এটা হচ্ছে উত্তরটা দিব। তাহলে আমরা এখানে বুঝলাম যে কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, যেমন বেগুনি। তাহলে কি হতে পারে বলো তো, কি হতে পারে আমাদের আকাশ। এবার আমরা আরেকটা প্রশ্নে আসি, আকাশ কেন নীল দেখায়? হ্যাঁ, এখান থেকে আমি আরেকটা প্রশ্নের মধ্যে আসি, আমি এগুলো মুছে দিচ্ছি, এটা আমাদের আসে সমস্যা নাই। সো এটার মধ্যে এই লাইনটা থাকুক আমাদের, এটা মুছে দিচ্ছি আমি। এবার তোমাদের কাছে যে প্রশ্নটা বলছিলাম যে আকাশ কেন নীল দেখায়, হ্যাঁ, সো আমি আরেকটা প্রশ্ন এখানে লিখে নিচ্ছি, এবং এইটাই উত্তর এখন পাইলে আমরা সমুদ্রের উত্তর পেয়ে যাব। সো আকাশ কেন নীল দেখায়, আকাশ কেন নীল, আকাশ কেন নীল, আকাশ কেন নীল, নীল কারণ যে এই যে সূর্যের রশ্মি থেকে যে সবগুলো আলোই আসতেছে, যৌগিক আলো থেকে সব ধরনের আলোই কিন্তু আসতেছে, তাই না? এই যে বেনিয়া সহকলা সব রকমের আলো আসতেছে, কিন্তু এদের মধ্যে দেখা যায় কোন আলোটা সবচেয়ে বেশি ছড়ায় পড়ে। একটু আগেই তুমি শিখলা যে কোন আলোটার কি হয়, বিচ্যুতি সবচেয়ে বেশি, বিচ্যুতি বেশি মানে কি, সে অনেক ছড়ায় পড়তেছে এরকম। সো যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে বেশি ছড়ায় পড়তেছে, যেমন বেগুনি। সো বেগুনি সবচেয়ে ছড়ায় পড়তেছে। সো আকাশ জুড়ে তো বেগুনি হওয়ার কথা, ঠিক কিনা? কারণ বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, সে সবচেয়ে বেশি বিচ্যুত হবে। কিন্তু আকাশ জুড়ে কি হওয়ার কথা, আকাশ জুড়ে বেগুনি থাকার কথা। কিন্তু কিন্তু আকাশ তো বেগুনি দেখি না, আমরা কি দেখি, নীল দেখি। দেখো নীলেরও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম, তবে কিন্তু সবচেয়ে কম কার, সবচেয়ে কম কিন্তু হচ্ছে বেগুনিটা। খেয়াল করে দেখো, নীল ঠিক আছে ফাইন, নীলের তরঙ্গ দৈর্ঘ্য আমরা এভাবে বলি, তাই না, যে আমরা বলি আকাশ কেন নীল দেখায়, কারণ নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিচ্যুতি বেশি হয়, সে অনেক ছড়ায় পড়ে, সো আকাশ তখন নীল দেখায়। কেন ভাই, বেগুনি তো আসিল, বেগুনি আসিল না, বেগুনির তো তরঙ্গ দৈর্ঘ্য কম, সো হয়তো আরও বেশি বিচ্যুত হবে। সো পুরো আকাশ জুড়ে তো বেগুনি দেখার কথা, সো বেগুনি কেন দেখলাম না? কি বলো, বেগুনি দেখার কথা কি না? কারণ মাথায় কি প্রশ্ন আসছিল যে আকাশ তো ভাই বেগুনি হওয়ার কথা, আকাশ নীল কেন হইল? কারণ সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম তো নীলের না, বেগুনির সবচেয়ে কম। কারণ আছে, কারণটা হচ্ছে এই কারণটা জানতে হলে তোমাকে আলোর আরও একটা প্রপার্টি সম্পর্কে জানতে হবে, আলোর আরও একটা ঘটনা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। এইটাকে বলি হচ্ছে আমরা আলোর বিক্ষেপণ। সো আমরা যখন আলোর অধ্যায়গুলোতে ক্লাস নেব, এগুলো একদম সুন্দর করে বোঝাই দিব, তোমার নর্মাল বাস্তব জীবনের কিছু ঘটনা কেন ঘটতেছে সেই কারণগুলো তুমি জেনে ফেলতে পারবে। সো আকাশ কেন নীল দেখায়, হওয়ার কথা ছিল কিন্তু বেগুনি, কিন্তু বেগুনি না হয়ে নীল কেন হইলো? কারণ এখানে আলোর বিক্ষেপণ ঘটে। তাহলে উত্তরটা কি, আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট। এখানে আরেকটা আলোর একটা মেকানিজম বা হচ্ছে ফেনোমেনন ঘটে, তো সেটা আমরা ব্যাখ্যা করব পরবর্তী যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোতে চলে যাব। সো আপাতত তুমি নামটা শিখে রাখো, আলোর বিক্ষেপণ হয়, স্ক্যাটারিং হয়, আলো কিন্তু ছড়ায় পড়ে বিচ্যুত হয়, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার কাজ করে, আলোর বিক্ষেপণ। তোমরা আলোর বিক্ষেপণ নাম শুনছো কিনা জানিয়ে দিও কমেন্টে। সো আলোর বিক্ষেপণের কারণে দেখা যায় কি, বেগুনির থেকে নীলটাই তখন আমরা বেশি দেখি। সো এই কথাটা মাথায় রাখতে পারছো, আলোর বিক্ষেপণ ঘটে। হ্যাঁ, সো আমরা আমাদের প্রশ্নে এবার ফেরত যাই। আমাদের যে প্রশ্নটা ছিল, কি বলছিল দেখো, কোথাও তুমি সেই কথাটা খুঁজে পাও কিনা, সমুদ্রের পানিকে নীল কেন দেখায়? তাহলে দেখো, এই হচ্ছে আমাদের সেই বিক্ষেপণ কথাটা কিন্তু এখানেও আছে, যে আপাতিত সূর্যরশ্মির বিক্ষেপণ ঘটে, মানে যে আলোটা আসতেছে, আলোর বিক্ষেপণের কারণে সমুদ্রের পানিও নীল দেখায়, বেগুনি দেখায় না। বেগুনি সবচেয়ে বেশি ছড়ায়, কিন্তু তারপরে বেগুনি দেখায় না, নীল দেখায়, কারণ আলোর বিক্ষেপণ। সো এই হচ্ছে ব্যাপার, বা এটাকে আমরা বলি স্ক্যাটারিং অফ লাইট। কেউ চাইলে বাসে আজকেই সার্চ করে অ্যানিমেশনে সহ দেখতে পারো, কিন্তু আমরা পরবর্তী যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো বিক্ষেপণ, আলোর স্ক্যাটারিং অফ লাইট, এই জিনিসটা তোমরা জানতা কিনা, বা একটু হচ্ছে কমেন্টে জানাও এই জিনিসটা, তোমরা হচ্ছে আলোর বিক্ষেপণ সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা বা জানতে কিনা, সেটা অবশ্যই কমেন্টে জানাও। বা কারো মাথায় এই প্রশ্ন আসছিল কিনা যে আকাশ তো বেগুনি হওয়ার কথা, সো কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টে এখনই দেখবো। সো এতটুকু কথা অবশ্যই মনে রাখো, আলোর বিচ্যুতির সাথে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে যেই আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি সে আলো কম বিচ্যুত হবে, যেমন লাল আলো। তাই লাল আলো আমরা বিপদ সংকেত হিসেবেও ব্যবহার করি। সো এগুলো কিন্তু এই কমন ফিজিক্সগুলো আসলে পরীক্ষায় আসবে, কমন ফিজিক্সগুলো পরীক্ষায় আসবে আমাদের এই হচ্ছে নার্সিং ফিজিক্সে। সো খুবই সিম্পল। সো এতটুকু আশা করি ক্লিয়ার। অবশ্যই কমেন্টে জানাও ক্লিয়ার কিনা, যারা ক্লিয়ার বুঝতে পারছো কমেন্টে লেখো ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, সো আমি তোমাদের কমেন্ট একটু দেখি, তারপরে আমরা সামনে আরেকটু আগাবো। ওকে, সো এতটুকু তোমরা বুঝতে পারলা কিনা দেখি আমরা। ওকে, ফাতিহা বলছে না ভাই আজকে প্রথম জানলাম বিক্ষেপণের সম্পর্কে। হ্যাঁ, মহিমা বলছো নীল আলোর বিক্ষেপণ বেশি, কারেক্ট। সো বিক্ষেপণ হতে আমাদের একটা ঘটনা, বিক্ষেপণ ঘটানো কিন্তু এরকম থাকে।
ওকে, একজন বলছে ভাইয়া আলোর বিক্ষেপণ মানে কি? বিক্ষেপণ হচ্ছে যে আলো যখন আসে বাতাসের মধ্যে ধূলিকণা থাকে, পানিকণা থাকে, সেগুলোর সাথে বাড়ি খেয়ে আরও ছড়াই পড়ে, স্ক্যাটারিং। এটা একটা আলোর একটা ফেনামেনন, এটা আমরা পড়বো, সমস্যা নেই। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ওকে। এই যে জান্নাত তো বলছে আলোর বিক্ষেপণ কি, ঠিক আছে ছোটো করে এক লাইনে বলেই দিই বিক্ষেপণ কি। স্ক্যাটারিং, আলো আসতেছে, আলো আসার সময় কি আমাদের যে বায়ুমণ্ডলে কি ধূলিকণা, পানিকণা, জলীয় বাষ্প আছে না? আছে তো। সো ওগুলোর সাথে বাড়ি খেয়ে স্ক্যাটারিং মানে বিভিন্ন দিকে ছড়াই পড়ে। মনে করি আসতেছিল, বাড়ি খেয়ে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এরকম স্ক্যাটার হয়ে যায়, স্ক্যাটার বা বিক্ষিপ্ত হয়ে যায়, বলে না বিক্ষিপ্ত মন, হ্যাঁ এরকম। সো বিক্ষেপণ ওইটা, ঠিক আছে, একটু ছোট আইডিয়া পাইছো। ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সঞ্জিদা, তারপর হচ্ছে তুলি, তারপর হচ্ছে শাহিদা, শবনম, হ্যাঁ রাধে, ক্লিয়ার। ওকে, সো তোমরা বুঝতে তো পারতেছো নাকি ক্লাসটা আমি যে বলতেছি? সো আশা করি তোমরা বুঝতে পারতেছো, কারণ তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, তোমাদের ভাইবের সাথে আমার ভাইব ম্যাচ হইতে এত সময় লাগবে। সো বুঝতে পারতেছো কিনা সেটা জানো। হ্যাঁ ওকে, ওকে ক্লিয়ার। সো চলো আমরা সামনে একটু আগে থাকি, তোমাদের সাথে আবারও কথাবার্তা বলবো। সো এতটুকু ক্লিয়ার, আমরা আলোর এখানে জিনিসটা বুঝে ফেললাম, একটা নতুন জিনিস জানলাম, স্ক্যাটারিং অফ লাইট এটা ঘটে আসলে, নীল আলো সেটা বেশি করে। সো এখানে আমরা বুঝে ফেলছি, আর আমরা শিখে ফেলছি অন্যান্য জিনিসগুলো। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে এটা অলরেডি তোমরা গত ক্লাসে হচ্ছে কেমিস্ট্রি শিখে ফেলছো, তোমরা কমেন্ট করে জানাবা, তোমরাই কমেন্ট করে জানাও। এটা আসলে কেমিস্ট্রির প্রশ্ন, ফিজিক্স চলে আসছে, নো প্যারা, নো প্রবলেম। সো তারপরেও তোমরা এটা অ্যান্সার দিবা, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড আশা করি সবাই জানো, বাকিগুলোও প্রশ্ন উত্তর দিবা যে কোথায় কোন অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড কই থাকে বলো? তোমরা যেটা সবচেয়ে পছন্দ করো, মেয়েরা সবচেয়ে যেটা পছন্দ করো কি, টার্টারিক অ্যাসিড পছন্দ করো নাকি? কারণ কি টার্টারিক কোথায় থাকে? তেঁতুলের টার্টারিক অ্যাসিড থাকে। সো তোমরা তো তেঁতুল পছন্দ করো, তবে তোমরা টার্টারিক অ্যাসিড পছন্দ করো, তাই তো? ঠিক আছে, তারপর সাইট্রিক অ্যাসিড আমরা জানি লেবু টেবুতে থাকে, বা ফর্মিক অ্যাসিড কি পিঁপড়ার সাথে সম্পর্কযুক্ত, পিঁপড়ার কামড়ে এই ফর্মিক অ্যাসিড টেসিড পাওয়া যায়। সো এটা খুবই সিম্পল কেমিস্ট্রি আসলে। এবার আরেকটা প্রশ্ন আসছে এখানে, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। সো আগেই তোমাকে বলছি ভাই, নার্সিংয়ে ফিজিক্স তোমার পারা লাগবে না, পরীক্ষা হলে গিয়ে বসবা দাগাবা, কিন্তু কোনগুলা একটু কমন সেন্স বা কোন প্রশ্নগুলো হয় শুধু সেইটুকু জানতে হবে। দেখো এটার জন্য তোমার কিন্তু আহামরি ফিজিক্স জানতে হবে না। কেন জানতে হবে না? আসছে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? বাতাসের প্রবাহ মানে কি, তুমি বাতাস দিবা আর বাতাসের প্রবাহ দিয়ে সুর তৈরি হবে। সো কোনগুলার মধ্যে এরকম বাতাসের প্রবাহকে কাজে লাগায় জিনিসগুলো হয়? যেমন বাঁশি, তাই না? বাঁশি যেমন, বিশেষ করে বাঁশির মধ্যে কি আমরা ফু দিয়েই তো আমরা কী করি, যে সুর তৈরি করি। বাতাসের প্রবাহ দিয়েই আমাদের কি বাদ্যযন্ত্র। সো কোনটা আছে? হারমোনিয়াম আছে, বা হচ্ছে হারমোনিয়ামের বাতাসের প্রবাহটা কাজে লাগাই শব্দ তৈরি হয়, বা বাঁশি, হ্যাঁ, বা হচ্ছে অনেক কিছু থাকে এরকম। সো এই হচ্ছে সেই ব্যাপারটা। সো এটা তুমি বাঁশি বা ইত্যাদি, এটা তুমি নিজে থেকে আইডিয়া করতে পারো, ফিজিক্স না জেনেও তুমি উত্তর করতে পারো। বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক। সো এই তাপমাত্রা দিয়ে অনেক কথাবার্তা বলবো। শুরুতে বলছিলাম যে কিছু কি পয়েন্ট, যেমন আলো নিয়ে বলছিলাম যে আলো থেকে অনেক প্রশ্ন আসে, তেমনি তাপ এবং তাপমাত্রা থেকে অনেক প্রশ্ন আসে। সো আমি এটার জন্য তোমাকে এটা অনেক কিছু শিখাই দিব, তাপমাত্রা রিলেটেড তোমাকে অনেক কিছু শিখাই দিব। সো আমি জন্য একটা পেজ নিয়ে নিচ্ছি, তাপ এবং তাপমাত্রা দিয়ে কী কী প্রশ্ন হতে পারে আমাদের পরীক্ষাতে, সেগুলো আমি একটু এখান থেকে শিখে নিই। হ্যাঁ, সো বাতাসের প্রবাহ আমরা বললাম। এবার আসি আমরা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। এইটা এই যে এটা খুবই সিম্পল, এটা তো খুবই সিম্পল। আন্তর্জাতিক তাপমাত্রা এক মিনিট, তোমার কি পড়া লাগবে? এরকম পড়া লাগবে? সেলসিয়াস, কেলভিন, র্যাঙ্কিন একটা স্কেল আছে, ফারেনহাইট আছে। সো আমরা সবাই জানি যে কেলভিন হচ্ছে কি আন্তর্জাতিক তাপমাত্রার একক। সো এটা তো কোনো আসলে পড়ার বিষয় না, কিন্তু তোমার আরও কিছু জিনিস জেনে রাখা ভালো। এই তাপ থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসে। সো এই টপিকটাকে আমি একটু গুরুত্ব সহকারে এখানে তোমাকে দেখাই দিচ্ছি যে তাপ রিলেটেড ভাই তোমার কী কী আসতে পারে, তোমার কী কী পড়াশোনা করতে হতে পারে, সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি। এই তাপের চ্যাপ্টার থেকে তুমি কী কী পড়বা। যেমন তাপের চ্যাপ্টার থেকে তোমার প্রথমে পড়া লাগতে পারে তাপ কি, বা হচ্ছে তাপমাত্রার স্কেলের সম্পর্ক পড়তে হতে পারে। ভাইয়া এটা বিভিন্ন সালে আসছে পরীক্ষায়, বিভিন্ন সালে আসছে। দেখাচ্ছি তোমাকে আমি 23-24 আর 22-23 সালটা, কিন্তু অন্য সালে কি আসছে সবই ক্লাসে আমি দিয়ে দিচ্ছি। সো এখানে দেখো, সো এখানে আসে তাপমাত্রার স্কেলের যে সম্পর্ক, তাপমাত্রার স্কেলের সম্পর্কটা এখানে আসে। সো তাপমাত্রার স্কেলে বিভিন্ন ধরনের তাপমাত্রার স্কেল প্রচলিত, সবচেয়ে বহুল প্রচলিত তাপমাত্রার স্কেল কি সবাই জানি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেগুলো বিভিন্ন প্রচলিত স্কেল।
এছাড়াও যেমন তুমি একটা জিনিসের নাম কিন্তু এখানে খেয়াল করছিলে, দেখো যে র্যাঙ্কাইন বা এটা হচ্ছে বেসিক্যালি র্যাঙ্কিন। সো এইটাও কিন্তু একটা তাপমাত্রার স্কেল। হ্যাঁ, এই র্যাঙ্কিনের নাম তোমরা শুনছো কিনা কমেন্টে জানাতে পারো। সো এরকম মোট 5টা স্কেলের নাম শুনে রাখতে পারো। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন তো জানোই। এছাড়াও আছে র্যাঙ্কিন এবং রোমার। র্যাঙ্কিন আর কি বললাম, রোমার, এই দুইটাও কিন্তু তাপমাত্রার এই প্রচলিত স্কেল। এরা এত বেশি জনপ্রিয় না, হ্যাঁ, এত বেশি মার্কেট পায় না এরা। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনই বেশি মার্কেট পাইছে, যার কারণে ওদের নামগুলো আমরা সবাই জানি, বেশি ইউজ করি আমরা, অভ্যস্ত আমরা। আমরা তো কখনো বলি না, আমরা কি কখনো বলি যে কিরে আজকে তাপমাত্রা কত, তুমি কি বলবা আজকে তাপমাত্রা 500 র্যাঙ্কিন? না, তুমি কি বলবা আজকে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা 29 ডিগ্রি সেলসিয়াস এরকম। সো সেলসিয়াসটা আমরা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি ব্যবহার করি। কিন্তু এছাড়াও র্যাঙ্কিং এবং রোমার নামেও দুইটা কিন্তু স্কেল প্রচলিত আছে। সো এটাও জেনে রাখবা। সো 5টা স্কেল: সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমার। সো এই স্কেলগুলোর মধ্যে সম্পর্কটা তোমার একটু দরকার হয়। পরীক্ষাতে এদের প্রশ্ন আসছে, অনেকবার আসছে, আমাদের নার্সিংয়ে অনেকবার আসছে। সো তুমি একটু সম্পর্কটা লিখে রাখো এদের মধ্যে কী হবে। যেমন সবাই এটা জানো, সবাই মনে করে দেখো বাচ্চাকালে পড়ছিলা যে এই হচ্ছে আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। সম্পর্ক একটা কি হচ্ছে C/5। হ্যাঁ, C/5, C/5 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, C/5 লিখতে পারি। ফারেনহাইটের সম্পর্ক ছিল হচ্ছে এরকম F-32/9। হ্যাঁ, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সব শিখাই দিব। তারপর আমাদের এখান থেকে আসতে পারে কি, আসতে পারে হচ্ছে এরকম K-273 কত 5। র্যাঙ্কিন আর রোমারের দুইটা কি লেখা দিও? আচ্ছা লেখা দিই, এদের আমি অন্য কালার দিয়ে লিখি, যেহেতু এরা বেশি জনপ্রিয় না, এরা বেশি মার্কেট পায় নাই। সো অগোটা আমরা অন্য কালার দিয়ে লিখি, ঠিক আছে। সো আসো, সো রোমারেরটা হচ্ছে আর দিয়ে আমরা রোমারটা বুঝি। হ্যাঁ, মনে রেখো, শুধু আর দিয়ে আমরা কি বুঝি, শুধু এই আরটা দিয়ে আমরা বুঝি হচ্ছে রোমার, শুধু আর দিয়ে বুঝি রোমার, রোমার স্কেল। হ্যাঁ, সো এই র্যাঙ্কিংটা লিখে আমরা হচ্ছে RN, এই যে আগের পেজে লেখা দেখছিলাম যে র্যাঙ্কিং। সো র্যাঙ্কিংটা লিখে আমরা হচ্ছে RN মাইনাস, এটা হচ্ছে 492। সো আমি একটু জায়গা নিয়ে লিখি, সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে RN মাইনাস 492। সো ব্যাপারটা কি, RN মাইনাস হচ্ছে 492। সো তোমরা লিখে ফেলতে পারো যে হচ্ছে আমাদের এখানকার সম্পর্ক RN মাইনাস 492 ডিভাইডেড বাই কত 9। সো এই হচ্ছে 5টা স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন তোমরা সবাই জানি এই। সো এই সম্পর্কটা তোমার জানা থাকা লাগবে। এখান থেকে প্রশ্ন আসে, নর্মাল প্রশ্ন, যে সেলসিয়াসে এত হলে ফারেনহাইটে কত, ফারেনহাইটে এত হলে সেলসিয়াসে কত, এরকম নর্মাল প্রশ্ন আসে। আর কি আসতে পারে, একটা জিনিস এখানে আসে, সেটা হচ্ছে যে এই স্কেলগুলার আমরা সবাই জানি যে আমাদের এই তাপমাত্রার যে স্কেলগুলো ছিল এই সেলসিয়াসের ক্ষেত্রে, বা হচ্ছে আমাদের কি এরকম হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে, বা কেলভিনের ক্ষেত্রে, বা এই রোমারের ক্ষেত্রে, বা র্যাঙ্কিনের ক্ষেত্রে, হ্যাঁ, এই স্কেলগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই। এই স্কেলগুলোকে বলা হয় যে 2 স্থির বিন্দু। হ্যাঁ, এদের 2টা স্থির বিন্দু থাকে। স্কেলগুলো কি থাকে, যে 2টা স্থির বিন্দু থাকে। হ্যাঁ, সো আমি এখানে দাগ দিয়ে লিখে দিচ্ছি, এদেরকে আমরা বলি 2 স্থির বিন্দুর স্কেল আর কি। সো এখানে আমি এটা দিয়ে দেখাই দিই, ঠিক আছে। সো এরা 2টা স্থির বিন্দু থাকে। সো একটা আমি এখানে দিলাম, এইটা। সো একটাকে আমরা কি বলি, নিম্ন স্থিরাঙ্ক বলি, সবাই জানো। এই নিচের যে বিন্দুটা, তো এই নামটাকে আমরা কি বলি, নিম্ন স্থিরাঙ্ক বলি। সো এই মানগুলো মুখস্থ আসতে পারে যে এটার নিম্ন স্থিরাঙ্ক কত, ঠিক আছে, নিম্ন স্থিরাঙ্ক। সো নিম্ন স্থিরাঙ্ক কত হবে, যদি সেলসিয়াসের কথা বলি, তোমরা সবাই জানো যে সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্কটা হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে হাইস্ট মান, সেলসিয়াস স্কেলের হাইস্ট মান কত হতে পারে, সেলসিয়াস স্কেলের হাইস্ট মান হয় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াস 0 আর 100 এটা আমরা সবাই জানি। সো তারপর আমরা লিখে রাখলাম, বাকিগুলো একটু লিখে দিব আমরা। সো এই কথাটা একটু মনে রাখতে পারো। সো নিম্ন স্থিরাঙ্ক আর হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক আর হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, কেমন? ওকে, সো নিম্ন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সো বাকিগুলো লিখে ফেলি আমরা। সেলসিয়াস ছিল, এটা হচ্ছে আমাদের কি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের কেলভিন, এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিন, এটা হচ্ছে আমাদের রোমার। কোন স্কেলের নিম্ন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত সেই মানগুলো আমরা মুখস্থ করে ফেলে আসো। সো সেলসিয়াস তো মনেই থাকবে 0 100। ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্কর মানটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি ফারেনহাইট আসলে একই তাপমাত্রায়। সো ঊর্ধ্ব বিন্দুটা হচ্ছে কত, 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনেরটা কত, কেলভিনটা মনে রাখবা হচ্ছে 273 কেলভিন। আর সর্বোচ্চ বিন্দুটা কত, সে হচ্ছে 373, সে হচ্ছে কত আমাদের, যে হচ্ছে 373 কেলভিন। সো 373 কেলভিন। ওকে, র্যাঙ্কিনেরটাও মনে রাখো, র্যাঙ্কিনেরটা মনে রাখো, সেটা হচ্ছে র্যাঙ্কিনেরটা মনে রাখবো হচ্ছে যে 492 ডিগ্রি র্যাঙ্কিন। আর হাইস্ট মানটা হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কিন। রোমারেরটা হচ্ছে
0 ডিগ্রি রোমার এবং সর্বোচ্চ মান হয় রোমার স্কেলে সেটা হচ্ছে 80 ডিগ্রি রোমার, এরকম। তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানটা আমরা জেনে গেলাম। নিম্ন স্থিরাঙ্ক কত হয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় সেটা আমরা জেনে গেলাম। তো এটা আমাদের পরীক্ষা এখান থেকে আসতে পারে, এটা বেশি আসছে পরীক্ষায়, এই পার্টটা বেশি আসছে, এটা তোমরা 9-10 কিন্তু ইউজ করছো তাই না, এইটা বেশি আসছে। সো এরকম প্রশ্ন আসলে আমরা সেটা দিয়ে সলভ করবো। নিম্ন স্থিরাঙ্ক ব্যাপারটা জেনে গেলাম। আরেকটা ছোট্ট পয়েন্ট এখানে জেনে রাখবা, এখানে আসার মতো আরেকটা বিষয় হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। হ্যাঁ, পানির ত্রৈধ বিন্দুটা আমাদের পরীক্ষায় একটু আসে, সেটা তোমরা কমেন্টে জানাই দিতে পারো অলরেডি, কারণ তোমরা সবাই এই সম্পর্কে জানো। পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু সম্পর্কে পরীক্ষা আসে। তো ত্রৈধ বিন্দু মানে কি, এটাকে বলি আমরা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট, পানির ত্রৈধ বিন্দু মানে কি, যেই তাপমাত্রায় পানি 3 অবস্থায় বিরাজ করতে পারে। যেমন তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ অবশ্যই দেখছো, 0 ডিগ্রি সেলসিয়াস তুমি দেখবা পানিও হয়, বরফটা গলে গেলে 0 ডিগ্রির পানি। হ্যাঁ, আবার তুমি খেয়াল করবা যে বরফের মধ্যে কিন্তু একটা ধোঁয়া ওঠে, বাষ্পও থাকে। সো 0 ডিগ্রিতে পানি 3 অবস্থাতেই থাকে, কঠিন, তরল, বাষ্প সব অবস্থাতেই থাকে। সো এই 0 ডিগ্রিটাকে আমরা বলি হচ্ছে কি পানির ত্রৈধবিন্দু। হ্যাঁ, ত্রৈধবিন্দু। সো এই পানির ত্রৈধবিন্দুটা কত, পানির ত্রৈধবিন্দুটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এবার চিন্তা করো, পরীক্ষায় 0 ডিগ্রি সেলসিয়াস অপশনেই নাই, তোমারে বললাম পানির ত্রৈধবিন্দু কত, এই 0 তোমার আমি অপশনেই দিলাম না, তাহলে তুমি কোন অপশনগুলো খুঁজবা? 0 ডিগ্রি সেলসিয়াস না থাকলে তুমি অপশনে খুঁজবা 32, 273 কেলভিন, 492 বা 0 ডিগ্রি রোমার, এগুলো খুঁজবা। কারণ কি, কারণ 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 এগুলা মানেই হচ্ছে তো 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক কিনা? সো তোমার যদি অপশন তুমি না পাও, তাহলে তুমি অপশনে এগুলো খুঁজে পাবা। 0 ডিগ্রি সেলসিয়াস মানেই কত, 32 ডিগ্রি ফারেনহাইট, বা সেলসিয়াসে বললে কত আসবে, কেলভিনে বললে কত আসবে, 273 নর্মালি, কিন্তু এটা আমরা আরও অ্যাকুরেটলি প্রকাশ করি, আমরা 273.16 এরকমভাবে প্রকাশ করি। সো যাই হোক, তুমি আপাতত নর্মালটাই মনে রাখো 273 কেলভিন, বা আরও অ্যাকুরেটলি 273.15 বা 16 কেলভিন আমরা প্রকাশ করি। সো যাই হোক, ওটা প্যারা না। সো পানির ত্রৈধবিন্দু এই জিনিসটা পরীক্ষাতে আসতে পারে। বা এখান থেকে আরেকটা জিনিসের আমাদের টপিকের প্রশ্ন আসে, এই টাইপ থেকে আমি টপিকের নামটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, বিভিন্ন থার্মোমিটার নিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা থার্মোমিটারের নাম শুনছি, থার্মোমিটার, এই থার্মোমিটার দিয়ে প্রশ্ন হতে পারে। তাপগতিবিদ্যার এই টপিকগুলো থেকে নর্মালি এই পোর্শনের, এই তাপমাত্রা রিলেটেড এই পোর্শন থেকে এইগুলা দিয়ে প্রশ্ন হয়। সো এই থার্মোমিটার মনে রাখবা, থার্মোমিটার বলো তাপগতিবিদ্যার কোন সূত্রকে কাজে লাগে থার্মোমিটার বানানো হয়েছে। সো মনে রাখবা তাপগতিবিদ্যার 0তম সূত্র, এই কথাটা মনে রাখতে পারি এখান থেকে, তাপগতিবিদ্যার 0তম সূত্র ব্যবহার করে তাপগতিবিদ্যার 0তম সূত্র। তো তাপগতিবিদ্যার 0তম সূত্র ব্যবহার করা হয়, ব্যবহার করে এই যন্ত্র আবিষ্কার করা হয়েছে। তাপগতিবিদ্যার 0তম সূত্র ব্যবহার করে থার্মোমিটার বানানো হয়েছে, ব্যবহার করে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে, বা থার্মোমিটার তৈরি হয়েছে। থার্মোমিটার তৈরি, সংক্ষেপে লিখে দিচ্ছি আমি, যে থার্মোমিটার কী হয়েছে, থার্মোমিটার তৈরি হয়েছে। দ্যাটস ইট। সো এখান থেকে এই রিলেটেড প্রশ্নগুলো হতে পারে। সো আমি যেখানে ছিলাম, যে তাপ, সেটা তো খুবই সহজ ছিল, তাপমাত্রা একক কি, কেলভিন, আন্তর্জাতিক একক কেলভিন। এছাড়াও কিন্তু এগুলোও বিভিন্ন তাপমাত্রারই একক, কিন্তু অন্যান্য পদ্ধতিতে। সো এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন শিখে গেছি, কি আরও আসতে পারে, আরও কী কী এখান থেকে আসতে পারে। সো এরপর দেখো, মানব চোখের লেন্স কোন ধরনের, এখানে লেন্স নিয়ে প্রশ্ন আসছে, বলছিলাম না, আলো থেকে অনেক প্রশ্ন আসছে, বলছিলাম কি না, আলো থেকে লেন্স টেন্স ইত্যাদিতে অনেক প্রশ্ন আসে। সো মানব চোখ কী ধরনের হয়, মানব চোখ আসলে হয় হচ্ছে উভ উত্তল, মানব চোখ উভ উত্তল হয়। লেন্সের প্রকারভেদ একটু বলে দিই। নর্মালি লেন্সকে তুমি মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারো। একটা কি, একটাকে তুমি ভাগ করলা হচ্ছে কি উত্তল লেন্স, হ্যাঁ, একটাকে ভাগ করলা তুমি উত্তল লেন্স, আর একটাকে তুমি ভাগ করলা কি, যে লেন্সকে তুমি অবতল লেন্স, হ্যাঁ, অবতল লেন্স। সো লেন্সও কিন্তু আমাদের চ্যাপ্টার 6-এ আসলে আছে লেন্স সম্পর্কে। সো উত্তল এবং অবতল, এবার এই উত্তল এবং অবতলের মধ্যে এগুলোকে আরও অনেক ভাগে ভাগ করা যায়, এগুলোকে আরও অনেকভাবে ভাগ করা যায়। যেমন লেন্সকে আমরা আরও কীভাবে ভাগ করতে পারি, চিন্তা করো, এ হচ্ছে আমাদের উত্তল, এ হচ্ছে আমাদের অবতল। সো এই উত্তলকে আমরা ভাগ করতে পারি অনেক 3 ভাগে। একটা হচ্ছে উভোত্তল, সো 2 দিকে এরকম উত্তল থাকবে, সো চিত্রগুলো এরকম হবে, উভোত্তল। এটাকে আমরা নাম দিই হচ্ছে উভোত্তল লেন্স, মানে 2 দিকেই উত্তল থাকবে, হ্যাঁ, উভোত্তল লেন্স। আরেকটা লেন্স কি হইতে পারে উত্তলের মধ্যে, সমতল উত্তল, এরকম,
বা আমি একটু ছোট করে দিই যে সমতল উত্তল, এরকম এক পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ উত্তল। সো এই লেন্সটার একটা নাম কি সমতল উত্তল, সমতল উত্তল। হ্যাঁ আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, সমতল উত্তল, ঠিক আছে, সমতল উত্তল, সমতল উত্তল। সো এই উত্তল লেন্স আবার তিন প্রকার, একটা হচ্ছে উভত্তল, একটা সমতল উত্তল। মানে দেখো একটা পৃষ্ঠ সমতল আর একটা পৃষ্ঠ উত্তল। উভত্তল কি দুইটাই উত্তল। আর আরেকটা হতে পারে, আরেকটা লেন্স হতে পারে আমাদের এরকম এখান থেকে, সেটা হচ্ছে যে অবতল উত্তল। সেটা কি হবে? অবতল উত্তল। তো সেটা আমরা এঁকে দিচ্ছি এখানে, সেটা কি হবে এরকম। আচ্ছা এই সেমভাবে একই সমস্যা নেই, সেটা হচ্ছে এরকম যে এরকম যে অবতল উত্তল, একটা পৃষ্ঠ অবতল, এই যে এই পৃষ্ঠটা অবতল আর একটা পৃষ্ঠ উত্তল, ঠিক এটাকে আমরা নাম দিই হচ্ছে অবতল উত্তল। সো এই তিন রকমের লেন্স সম্বন্ধে জেনে রাখলাম যে এরকম বিভিন্ন ধরনের লেন্স আসলে আছে। অবতল লেন্সগুলো আবার এরকম তিন প্রকারের হয়, সেটা কীরকম কীরকম হয় একটু জেনে রাখো। অবতলগুলো হয় হচ্ছে যে উভ বোতল, হ্যাঁ একটা হয় হচ্ছে এরকম যে উভ বোতল, উভ বোতল। উভ বোতল কোনটা কীরকম? এরকম থাকবে, এই যে এরকম এরকম থাকবে, এরকম থাকবে। সো মনে পড়ে এরকম জিনিসগুলো তোমরা অনেক সময় দেখছিলা, 90-এর মধ্যে পড়ছিলে কিন্তু এগুলো। সো উভয় বোতল লেন্স এরকম হয়। বা হতে পারে সমতল অবতল, সমতল অবতল, হ্যাঁ সমতল অবতল। তো সমতল অবতলগুলো কীরকম? এরকম হবে, যেরকম সমতল হবে আর এরকম অবতল হবে, সমতল অবতল হবে। আরেক রকমের হতে পারে কি, আরেক রকমের হতে পারে হচ্ছে আমাদের উত্তল অবতল, হ্যাঁ উত্তল অবতল, উত্তল অবতল, হ্যাঁ। তো যাই হোক, সো উত্তল অবতলটা কীরকম হবে? এরকম হবে, উত্তল অবতলটা এরকম হবে। সো আমি একটু নিচে জায়গা নিয়ে নিই, আমাদের উত্তল অবতলটা আমরা এখানে আঁকি আসো। সো এই আর হচ্ছে এই, সো এইরকম হবে আর এইরকম হবে, সো এরকম হবে। সো এরকম বিভিন্ন ধরনের লেন্স হয়। সো বিভিন্ন ধরনের লেন্সগুলো কোনটা কীরকম সেটা জানতে হবে। সো লেন্স থেকে তুমি আরও জিনিস জেনে রাখো, লেন্স থেকে আরও কী প্রশ্ন আসতে পারে আরও শিখাই দিচ্ছি তোমাকে আমি। লেন্স থেকে পরীক্ষায় লেন্সের ক্ষমতা বের করতে ক্ষমতা সম্পর্কে আসে। হ্যাঁ লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা, সো লেন্সের ক্ষমতা। সো লেন্সের ক্ষমতা আমরা কীভাবে লিখি? লেন্সের ক্ষমতা লিখি আমরা পি দিয়ে, পি ইকুয়াল টু হচ্ছে 1/f। তোমরা বিশেষ করে জানো যে আমরা যে লেন্স ব্যবহার করি চশমাতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বা হচ্ছে ক্যামেরাতে, তো সেই লেন্সগুলো কিন্তু আমাদের এই উত্তল বা অবতল অংশের মতো হয়। উত্তল লেন্সগুলো নর্মালি কী করে? আলোক রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে দেয়। সো এই জন্য আমরা এই উত্তল লেন্সকে আরও নাম কিন্তু দেই, এটাকে আমরা বলি অভিসারী লেন্স। উত্তল লেন্স না বলে আমরা কি বলি? আমরা বলি অভিসারী লেন্স। বা অবতলকে বলি আমরা কি? অপসারী লেন্স। সো এটা খুব মনে রাখতে পারো, আমাদের অভিসারী লেন্সও বলে। সো অনেক ইনফরমেশন তো কিন্তু আসলে জানার আছে, আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলোতে আরও ডিটেলস কিন্তু যাব। সো অবতল লেন্সকে আমরা কি বলি? অপসারী লেন্স বলি, কারণ ওরা আলোক রশ্মিগুলোকে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত করতেছে বলে মনে হয় এদের ক্ষেত্রে। সো এরকম এই কথাগুলো মনে রাখবো। আর লেন্সের ক্ষমতা হচ্ছে লিখি আমরা পি ইকুয়াল টু 1/f। সো আমাদের এই এফ মানেটা কি? এই এফ মানে হচ্ছে, আমাদের এফ মানেটা হচ্ছে কি, যে আমাদের এই এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। সো লেন্সের ফোকাস দূরত্ব তোমাকে যদি বলে দেয়, তাহলে তুমি কি করতে পারবা? এখান থেকে লেন্সের ক্ষমতাটা বের করতে পারবা। আমরা যখন বিভিন্ন সময় হচ্ছে ডাক্তারের কাছে যাই, আমাদের যে বলে যে হ্যাঁ তোমার চোখের পাওয়ার এত, হ্যাঁ তোমার চোখের পাওয়ার বলতে কি, বা হচ্ছে তোমার চশমার যে পাওয়ার সেটা এত, তো সেটা কিন্তু এই লেন্স যখন তোমাকে চশমাটা বানায় দেয় অত পাওয়ারের, সেটা কিন্তু লেন্স কিন্তু কেটে যে বানায় দেয়, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। হ্যাঁ ফোকাস দূরত্ব হিসাব করে কিন্তু এটা করতে হয়। সো এটা মনে রাখতে পারো। আরেকটা কথা মনে রাখতে পারো যে এই লেন্সের ক্ষমতার এককটা কি? হ্যাঁ ক্ষমতার একক, এই কথা মনে রাখতে পারো যে এককটা হচ্ছে ডায়াপ্টার। এই লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, এটাও তোমরা অনেকে জানো। এটাও কিন্তু নার্সিংয়ে আসা একটা প্রশ্নই বললাম আমি, এটা বড় হাতের ডি দিয়ে আমরা প্রকাশ করি, অন্য কোনো এক সময় আসছে। সো লেন্স থেকে কিন্তু প্রশ্ন হয়। সো লেন্সের ব্যাপারটা আমরা একটু এখান থেকে মাথায় রাখতে পারি যে লেন্স থেকে প্রশ্ন আমাদের এখানে আসে। সো ওকে, এতটুকু ক্লিয়ার কিনা অবশ্যই সবাই কমেন্টে জানাও, তোমাদের কমেন্টে আমি এখন দেখবো এতটুকু জিনিস ক্লিয়ার কিনা। তারপর আমরা একটু সামনের জিনিসগুলো দেখি, তোমরা কমেন্টে জানাও এতটুকু জিনিস ক্লিয়ার কিনা। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? বলে আমরা থার্মোমিটার দিয়ে প্রশ্ন আসে, বলছিলাম কিনা তাপ পড়ানোর সময় আসে। আমরা পারদ কী জন্য ব্যবহার করি জানো? কারণ তুমি খেয়াল করবা থার্মোমিটারের মধ্যে কী হয়, তুমি জিনিসটা এখন খেয়াল করবা, এই থার্মোমিটারের মধ্যে এরকম চিকন তো থাকে, তাই না? তো আমি সাপোজ লাল কালার দিয়ে দেখাই, বুঝতে সুবিধা হবে। সো মনে করো যে থার্মোমিটারের এরকম একটা ভিতরে একটা এরকম পারদ থাকে। যখনই আমরা থার্মোমিটারকে আমাদের গায়ের সাথে ধরি, তখন কি হয়? আমাদের বডি থেকে তাপ এর মধ্যে কি হয়? ট্রান্সফার হয়।
তাপ তো প্রবাহিত হতে পারে এক বস্তু থেকে অন্য বস্তুতে, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। যখন তুমি তোমার জ্বরটা মাপার জন্য গায়ে টাচ করলা, তোমার বডি থেকে কিন্তু কী হবে, তাপটা এই থার্মোমিটারের মধ্যে আসবে। যখন এই থার্মোমিটারের মধ্যে তাপটা আসবে, পারদটা কী করবে, এই পারদটা ঠাস ঠাস উপরে ওঠা শুরু করবে এবং যখন তোমার টেম্পারেচার এবং তো এই থার্মোমিটার টেম্পারেচার সেম হয়ে যাবে, তখন সে গিয়ে থেমে যাবে। মনে করো এখানে আসছে, মনে করো যে 101, সাপোজ কথার কথা এটা ফারেনহাইট আছে, ধরলাম যে 101 ডিগ্রি ফারেনহাইট। তো তোমার বডির টেম্পারেচার এখানে চলে আসলো, আর উঠতেছে না, মানে দুইটার সাম্য অবস্থায় চলে আসছে, দুইটার মান সেম হয়ে গেছে। সো প্রশ্ন এটাই জিজ্ঞেস করছে, কেন আমি পারদ ব্যবহার করলাম? কারণ পারদ এমন একটা পদার্থ, যেই পদার্থের মধ্যে কি হয়, যে একটু তাপ পাইলেই সে যে তার এই আয়তনের পরিবর্তনটা দেখাইলো, দৈর্ঘ্যের পরিবর্তন হইলো, পারদটা খুব তাড়াতাড়ি উপরে উঠে গেল, তার মানে কি তার আয়তনের পরিবর্তন হয়েছে, আয়তনটা বৃদ্ধি পাইছে বা তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, তাই না? সো এই বৈশিষ্ট্য তার মধ্যে অনেক ভালো আছে, সে অনেক ভালোভাবে এই বৈশিষ্ট্য দেখায়। সো এরকম বৈশিষ্ট্য যারা দেখায়, যে সকল পদার্থ দেখায় যে তাপের সাথে সাথে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, রূপটা চেঞ্জ হয়ে গেছে না, ছিল সেই এনে, গেছে গা এনে, তো তাপ পাইয়ে যার রূপটা চেঞ্জ হয়ে যায়, ওদেরকে বলে হচ্ছে তাপমাত্রিক পদার্থ। সো পারদ হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ। সো যারা তাপের সাথে সাথে, সো টপিকটার নাম লিখে ফেলো যে তাপমাত্রিক পদার্থ। তো যারা এরকম, বাংলাটা আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো, আমি বলে দিই, তুমি লিখে ফেলো। তাপমাত্রিক পদার্থ কারা? যারা এই তাপের সাথে সাথে দেখা যায় তাদের এরকম বৈশিষ্ট্যটা, ধর্মটা চেঞ্জ করে, তাপের সাথে সাথে যাদের ধর্ম চেঞ্জ হয়, তাদেরকে বলি আমরা তাপমাত্রিক পদার্থ। আর যেই ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, সেই পদার্থে সেই ধর্মটাকে বলি তাপমাত্রিক ধর্ম। ঠিক আছে? সো তাপমাত্রিক পদার্থ, পারদ একটা তাপমাত্রিক পদার্থ। সেরকম আরও পদার্থ আছে যারা হচ্ছে তাপমাত্রিক পদার্থ, এরা তাপের সাথে সাথে এদের ধর্ম চেঞ্জ করে। সো এটাই বলছে থার্মোমিটার, পারদ কেন ব্যবহার করা হয়, পারদ কেন ব্যবহার করা হয়? কারণ একমাত্র তরল ধাতু, স্ফুটনাঙ্ক বেশি, অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়। ইয়েস, এই অল্প তাপে সে তার ধর্ম অনেক চেঞ্জ করে দেখায়, যেই কারণে আমরা ইউজ করলে খুব সহজে বুঝতে পারি। কথা ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা পরেরটার মধ্যে যাই, দেখি পরে আমাদের কি আছে। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 70 কিলোগ্রাম হলে মঙ্গল পৃষ্ঠে বস্তুর ভর কত? বলো, এটা কোনো প্রশ্ন হইলো? তোমার এই পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে এটার জন্য। 70 কিলোগ্রাম ভর ছিল, মঙ্গল পৃষ্ঠে কি 70 কিলোগ্রামই থাকবে? ভর তো চেঞ্জ হবে না, সো ভরই থাকবে আসলে। তবে এখান থেকে একটা জিনিস, যে এই মহাকর্ষ থেকে অনেক প্রশ্ন আসতে পারে, কোন টপিক থেকে আসতে পারে সেটা তোমাকে বলে দিই। এই প্রশ্নটা পারা বড় কথা না, কিন্তু প্রিপারেশন তো নিতে হবে, তোমাকে তো ভালো করার জন্য প্রিপারেশন নিতে হবে। সো এখান থেকে তুমি পড়বা হচ্ছে এই জি বা হচ্ছে অভিকর্ষ স্তরণ সম্পর্কে তুমি পড়বা। জি বা হচ্ছে এখানে তুমি বেসিক্যালি অভিকর্ষ স্তরণ সম্পর্কে পড়বা। অভিকর্ষ স্তরণ সম্পর্কে পড়তে হবে। অভিকর্ষ স্তরণ তুমি জানো, হ্যাঁ, অভিকর্ষ আমরা কী বলি, এই কথাটুকু জেনে রাখো। অভিকর্ষ স্তরণ তোমাকে কিছু আইডিয়া রাখতে হবে। ধরলাম এই হচ্ছে আমাদের পৃথিবী, হ্যাঁ পৃথিবী, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সো আমরা, এটা হচ্ছে ধরলাম ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের জি এর মান সবচেয়ে বেশি, জি সবচেয়ে বেশি, জি সর্বাধিক। কোথায় জি সর্বাধিক? ভূপৃষ্ঠে সর্বাধিক। যতই তুমি আস্তে আস্তে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাবা, জি কি হয়? জি কমে। যতই উপরে যাবা জি কমে। আবার ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামবা জি কমে। তার মানে কি বুঝলা? উপরে উঠলেও জি কমে, নিচে গেলেও, উপরে গেলেও জি কমে, নিচে নামলেও জি কমে। ভূপৃষ্ঠ থেকে নিচে নামলে জি কমে, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি কমে। সর্বাধিক কোথায়? ভূপৃষ্ঠে সর্বাধিক। আবার ভূপৃষ্ঠের সব স্থানে জি এর মান সেম না, এটাও তোমাকে মনে রাখতে হবে। ভূপৃষ্ঠে এই জি এর মান ভূপৃষ্ঠে সবখানে, ভূপৃষ্ঠের সব জায়গায়, লিখে দিচ্ছি আমি এভাবেই, ভূপৃষ্ঠের সব জায়গায় এক না, একই না, একই নয়। হ্যাঁ, ভূপৃষ্ঠের সব জায়গায় একই নয়, এক এক জায়গায়, মানে ভূপৃষ্ঠের সর্বোচ্চ 9.8-এর কাছাকাছি, ঠিক আছে, কিন্তু এক এক এলাকায় এক এক রকম, ঢাকায় একরকম, বা দেখা যাবে অন্য এলাকায় আরেক রকম। সো এক এক এলাকায় জির মানটা এক রকম হচ্ছে, সেটা এলাকা ভিত্তিক বা স্থান ভিত্তিক আলাদা আলাদা হচ্ছে। সো এখানে তাহলে আমরা একটু মনে রাখতে পারি যে এক এক এলাকায় যদি এক এক রকম হচ্ছে, সো এক এলাকায় এরকম হচ্ছে, তো কোথায় সবচেয়ে বেশি সেটা মনে রাখবা, যে কোথায় জি এর মানটা সবচেয়ে বেশি। সো মেরুতে জি এর মানটা সবচেয়ে বেশি। হ্যাঁ, মেরুতে, মেরু অঞ্চল যেটা আর কি, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, জি সবচেয়ে বেশি, সর্বাধিক, জি সবচেয়ে বেশি। সো মেরুতে জি সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি। আবার একটা কথা মনে রাখবা, যে কোথায় সবচেয়ে কম তাহলে? হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চলে জি সবচেয়ে কম, জি
সবচেয়ে কম, জি সবচেয়ে কম। সো মেরুতে জি সবচেয়ে বেশি আর বিষুবীয় অঞ্চলে জি সবচেয়ে কম। আরেকটা কথা মনে রাখতে পারো যে মেরু এটাকে বোঝানোর জন্য আমরা এই জিনিসটা ইউজ করি, আমরা আরেকটা কোড ইউজ করি, মনে করো তোমাকে কোড হিসেবে দেখায়, হ্যাঁ, যে ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি, ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা আবার কী হলো ভাই? ল্যামডা লুমডা কই থেকে আসলো? এটা আমরা আমাদের পৃথিবীকে বিভিন্ন অক্ষাংশে ভাগ করি, হ্যাঁ, বিভিন্ন অবস্থানকে বোঝানোর জন্য। সো মেরু অবস্থানকে বোঝানোর জন্য আমরা এই ল্যামডাটা অক্ষাংশের মানটা 90 ডিগ্রি এবং বিষুবীয়কে আমরা বুঝি হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি দ্বারা। তার মানে ল্যামডার মানটা বাইরে হচ্ছে অক্ষাংশ। এই ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পাইব না, আবার এই ল্যামডা কি অক্ষাংশ, হ্যাঁ, অক্ষাংশ, ল্যামডা অক্ষাংশ। সো অক্ষাংশ কি এখানে ল্যামডা, সো অক্ষাংশকে বোঝানো হয়েছে। সেরকম নানান প্রশ্ন আসতে পারে। এবং তুমি আরও একটা পয়েন্ট লিখে রাখতে পারো যে জি এর মানটা আদর্শ কোথায়, জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান। সো জি এর আদর্শ মান কত? জি এর আদর্শ মান হচ্ছে 9.80665, এটা হচ্ছে জি এর আদর্শ মান, হ্যাঁ, জি এর আদর্শ মান কত? 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এরকম। সো এই মহাকর্ষ থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের হতে পারে। সো মহাকর্ষ থেকে জি এর মানটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট। এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, যদি বুঝতে থাকো লেখো ক্লিয়ার, বুঝে থাকলে লেখো ক্লিয়ার। সো অভিকর্ষ স্তরণ থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসছে নার্সিংয়ে বিগত বছরগুলোতে। এই সালে এটা আসছে, কিন্তু অন্যান্য সালেও এগুলো দিয়ে আসছে আসলে। সো কিছু স্পেসিফিক টপিক তোমাকে খালি জানতে হবে, ভাইয়া তোমাদেরকে বলে দিবে ক্লাসগুলোতে, ভাইয়া তোমাদেরকে বলে দিবে যে ভাই তুই এইটা পড়, শেষ। ওগুলা একটু নাড়াচাড়া করে গেলে দেখবা ওগুলা থেকেই ঘুরে ফিরে আসতেছে। তুমি এইটা শেষ করার পরে যেই কথাগুলো বলছিলাম নেক্সট ইয়ারের প্রশ্নে তুমি দেখবা এরকমই আসছে, আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? সো এই ছিল আমাদের এখানকার এই সালটা। সো 23-24 ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, দেখি তোমাদের কমেন্টগুলো ক্লিয়ার কিনা, হ্যাঁ, তোমরা কারা কারা আসো এবং ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ, ওকে 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 ক্লিয়ার। আলভি বলছো ক্লিয়ার, সিরি আমাদের সাথে এখনও আসো ক্লিয়ার, মোমো ইসলাম ক্লিয়ার, দিয়া ক্লিয়ার, ওকে ভেরি গুড। তারপর হচ্ছে প্রিয়াঙ্কা, সুমো, ওকে ক্লিয়ার, চমৎকার। এই তো। সো এটা বুঝে গেছো আশা করি এই আমাদের এই সালে আসলে কী কী জিনিস আসছিল। ওকে ক্লিয়ার। সো দেখো পরবর্তী সালটা আমরা একটু দেখে ফেলি। পরবর্তী সাল আসলে দেখবা যে এই একই ধরনের প্রশ্নই কিন্তু আসছে, কাছাকাছি জিনিস তুমি খুঁজে পাবা, যে টপিক তুমি মিল পাবা। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেম লস কমানোর প্রযুক্তি কোনটি? আগে বুঝতে হবে সিস্টেম লস কি। যখন যে তুমি একটু খেয়াল করবা, তোমরা অনেক সময় কি করছো যে বিভিন্ন সময় দেখছো না যে বড় বড় টাওয়ার গেড়ে রাখছে, টাওয়ারে মোটা মোটা তার, আমরা কি বলি যে এটা হাই ভোল্টেজের তার বলি না অনেক সময়। ব্যাপারটা যে কী হয় যে অনেক দূর থেকে যখন কারেন্ট কী হয়, বিভিন্ন বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন যে কেন্দ্রগুলা, বিদ্যুৎ কেন্দ্রগুলা, সেখানে বিদ্যুৎ তৈরি হয়ে বিভিন্ন সাব স্টেশনে পাঠানো হয়। মানে এরকম মনে করে হচ্ছে বিদ্যুতের কি একটা হচ্ছে উৎপন্ন, এখানে বিদ্যুৎ উৎপন্ন, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র আর কি, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে মনে করো বিদ্যুৎ কেন্দ্র। সো এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কি করা হয় যে বিভিন্ন হাই ভোল্টেজের তার, মোটা করে রাখি একটু, হাই ভোল্টেজের তার, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে হাই ভোল্টেজের তার দিয়ে কি করা হয়, বিভিন্ন সাব স্টেশনে পাঠানো হয়। এগুলো মনে করো বিদ্যুতের সাব স্টেশন, হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যুতের সাব স্টেশন। আমি লিখে দিচ্ছি এখানে, সেগুলো হচ্ছে সাব স্টেশন, হ্যাঁ। সো যখন যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেখান থেকে আমরা ডাইরেক্ট তো একদম বিদ্যুৎ কেন্দ্র থেকে যার যার বাসায় আমরা সারা বাংলাদেশে দিতে পারি না। এই জন্য কী করা হয় যে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য বিভিন্ন স্টেশন থাকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন পল্লী বিদ্যুৎ থাকে না বিভিন্ন জায়গায়। সো উৎপন্ন কেন্দ্র থেকে আমরা সেটাকে বিভিন্ন মনে করো যে তৈরি হলো রংপুরে, সেটা পাঠাইতেছি আমরা ঢাকায় বা বিভিন্ন জায়গায় রাজশাহীতে, বিভিন্ন সাব স্টেশন আগে পাঠাই, বড় মোটা মোটা তার দিয়ে আমরা পাঠাই। সেইখান থেকে কী করা হয় আরও বিভিন্ন সাব স্টেশনে পাঠানো হয়। তারপর সেখান থেকে কী হয় যে বাসা বাড়িতে আমরা পাঠাই দিই, হ্যাঁ, বাসায় আমরা পাঠাই দিই, হ্যাঁ, এই যে বাসা বাড়ি। সো বাসা বাড়িগুলোতে আমরা এখন পাঠাই দিচ্ছি, এই যে বাসা বাড়িগুলোতে আমরা পাঠাই দিচ্ছি। সো এভাবে আসলে নর্মালি কাজ করে বিদ্যুৎ স্টেশনগুলো। সো এইখানে যে মোটা তারের মধ্য দিয়ে পাঠাইলো, এখন দেখা যায় বা যখন এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাই, যে তৈরি করে সাব স্টেশনে পাঠাইতেছি, এই পাঠাইতে অনেক শক্তি লস হয়ে যায়। কারণ কেন লস হয়? কারণ এখানে তুমি কারেন্ট পাঠাচ্ছ, তুমি অবশ্যই সবাই এই সূত্র তো সবাই পড়ছো ইন্টারমিডিয়েটে, তাই না, যে উৎপন্ন তাপ
উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি, তাই না? এটা পড়ছো না উৎপন্ন তাপ, যে কোনো লাইনের মধ্যে যদি কারেন্ট যায় সেখানে তাপ উৎপন্ন হয়। সো এই কারেন্ট যাওয়ার ফলে অনেক বেশি মানের কারেন্ট যদি যায় তাহলে উৎপন্ন তাপও বেশি হবে, তখন একটু লস হয়, শক্তি লস হয়। আমি তৈরি করলাম, তৈরি করে এখানে পাঠাইতে পাঠাইতে আমার মেলা লস হয়ে গেল, তাহলে তোমার জিনিসটা তো ভালো হলো না, তাই না? এটা কি বলা হয়? সিস্টেম লস। পাঠাইতে পাঠাইতে লস হয়ে গেছে। যদি সিস্টেম লসটা ভালো মতো বুঝতে চাও, একটা সহজ উদাহরণ চিন্তা করো। মনে করো একটা তুমি এক জায়গায় তোমার তেলের খনি আছে, এখান থেকে তোমার বাসায় তেল নিয়ে আসবা, এই পাইপের দিক দিয়ে ঢুকাই দিছো মনে করো তুমি 10 লিটার তেল, আর এদিকে যখন তুমি বাসায় কালেক্ট করতেছো দেখলে তোমার কাছে আসছে 9 লিটার তেল। হ্যাঁ, তুমি চিন্তা করলো কিরে তেল কম আসলো কেন? কারণ কি হইতে পারে, যে যে পাইপের মধ্যে দিয়ে পাঠাইছো, দীর্ঘ পাইপ, সেই পাইপের জায়গায় বিভিন্ন গায়ে বিভিন্ন জায়গায় একটু একটু লেগে থাকবে না? ওই লেগে থাকতে থাকতে দেখা গেছে 1 লিটার কমে গেছে। তো এটাই তোমার সিস্টেম লস, মানে আনতে আনতেই তোমার ফাঁক দিয়ে একটু কমে গেছে। সো এটা হচ্ছে সিস্টেম লস। সো এই সিস্টেম লসটা কেমনে কমাইতে পারি, এটা প্রশ্ন। হ্যাঁ, দেখছো, মানে আমাদের দৈনন্দিন জীবনে যে ফিজিক্সগুলো কাজে লাগে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে তুমি আসলে ফিজিক্স সম্পর্কে, দৈনন্দিন জীবনের ফিজিক্স সম্পর্কে একটু অ্যাওয়ার কিনা, সচেতন কিনা, সেগুলো জানতে চাচ্ছে। সো এইখানে এই মোটামোটা তার ইউজ করি আমরা। হ্যাঁ, এবং তুমি খেয়াল করে থাকবা আমরা যে বলি অনেক সময় না জেনেই বলি যাই হাই ভোল্টেজের তার দূরে থাকতে হবে। আমরা বলি না হাই ভোল্টেজের তার, বাস্তবে সেইটি আসলেই সত্যি কথা, এটা আসলেই হাই ভোল্টেজের তার। এই কমানোর জন্য কি করা হয়, তুমি যদি এখানে তাপের মানটা, তাপ শক্তি হিসেবে লস হচ্ছে, এই তাপের মানটা কমাইতে চাও তাহলে বিদ্যুৎ কমাইতে হবে। সো কম বিদ্যুৎ, যদি তুমি এখানে কম মানের বিদ্যুৎ পাঠাইতে পারো, কম বিদ্যুৎ দিলে কি হবে, কম তাপ উৎপন্ন হবে। কম বিদ্যুৎ কম তাপ উৎপন্ন, আর তাপ উৎপন্ন বেশি হচ্ছে মানে তোমার লস বেশি হচ্ছে। তুমি চাচ্ছ যে ভাই আমার কম বিদ্যুৎ উৎপন্ন হোক বা কম বিদ্যুৎ যাক, কিন্তু কম বিদ্যুৎ তুমি তখনই পাঠাতে পারবা যদি কী করতে পারো, একটা হাই ভোল্টেজের কারেন্ট তুমি পাঠাতে পারো। সো নর্মালি কী করা হয়, এইখানে একটা ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সফরমার দিয়ে আমরা কী করতে পারি, যে বেশি মানের একটা বিভব সৃষ্টি করতে পারি, আমরা হাই ভোল্টেজ সৃষ্টি করতে পারি। যখন এই হাই ভোল্টেজ সৃষ্টি করি তখন দেখা যায় কি এই আইটা কমে যায়, আই নিম্ন মানের হয়। হ্যাঁ, আই নিম্ন মানে আসে, আই নিম্ন মানে আসে। হাই ভোল্টেজে তখন দেখা যায় আয়ের মানটা নিম্ন হয়। সো বেশি ভোল্টেজ দিলে আইটা তখন নিম্ন হয়ে যায়, তখন কি হয়, এর উৎপন্ন যে আমাদের যে শক্তিটা সেটা লস কম হয় আর কি। হ্যাঁ, আমাদের লসটা এখানে কম হয়। সো এখানে কম বিদ্যুৎ হলেই তোমার ভালো, সো এখানে আমার লসটা তখন কম হয় আর কি। সো এই জন্য কী করা হয়, হাই ভোল্টেজ দেওয়া হয়। তো দুইটা কাজ, আমি কী করতে পারি, হাই ভোল্টেজ দিতে পারি, বা অন্য কোনোভাবে যদি আমি কী করতে পারি, এখানে কারেন্টের মানটা আমরা নিম্ন করতে পারি আর কি। সে হচ্ছে ব্যাপারটা। সো অপশনে কি আছে দেখো, বলছে তারের রোধ বৃদ্ধি, নিম্ন বিভব, উচ্চ বিদ্যুৎ প্রবাহ নাকি উচ্চ বিভব। সো অবশ্যই আমরা উচ্চ বিভবে চলে যাব। উচ্চ বিভব দিয়ে এখানে কারেন্টের মানটা নিম্ন করা হয়, কারণ এখানে দুই পাশে কী করা হয়, দুই পাশে আসলে পাওয়ারটা সেম রাখা হয়, পি ইকুয়াল টু ভিআই। হ্যাঁ, সো পি ইকুয়াল টু ভিআই। তো পাওয়ার যদি সেম রাখতে চাও, সেম পাওয়ার রাখতে চাও, সেম পাওয়ার, দুই পাশে তুমি পাওয়ারটা সেম রাখতে চাচ্ছ, সো সেম পাওয়ারে রাখতে হলে, সেম পাওয়ারে রাখতে হলে ভি যদি বেশি করো, ভি বেশি করলে আই কমবে, তাই না? ভি বেশি করলে আই কমাতে হবে বা আই কমবে আর কি। সো ভি বেশি করলে আইটা কমে, তখন তুমি বেশি ভোল্টেজের কারেন্ট থেকে তুমি কম ভোল্টেজের কারেন্ট তৈরি হয়, বেশি ভোল্টেজে পরিণত করে আমরা এই স্টেশনে পাঠাই। এই স্টেশন আবার করে কি, ওই বেশি ভোল্টেজকে আবার কম ভোল্টেজ বানায় তোমার বাড়িতে মেরে দেয়। এই হচ্ছে ঘটনা। তার মানে এখানে বেশি ভোল্টেজ আসে, এখানে আসার পরে একটা যন্ত্র থাকে কম ভোল্টেজ বানায় দেয়, এই কম ভোল্টেজ আবার বাসা বাড়িতে আমরা দিয়ে দিই। এভাবে চলে প্রসেসটা। এখন প্রশ্ন এটাও আসতে পারে যে কারে দিয়ে আমরা এই কাজটা করলাম। মাত্রই তো আমরা বললাম এখানে, তাই না? আমরা মাত্রই তো এখানে বললাম যে, আমি এখান থেকে পেস্টটা নিয়ে নিচ্ছি। সো মাত্রই তো আমরা বললাম যে আমরা কী করি, যে ভোল্টেজটা এরকম বাড়াই কমাই। সো কার সাহায্যে করি? উত্তর হচ্ছে ট্রান্সফরমার। নাম তো শোনাই হোগা, তাই না? ট্রান্সফরমার। সো এই ট্রান্সফরমারের সাহায্যে আমরা কী করি, ট্রান্সফরমারের সাহায্যে আমরা কী করতে পারি, এই ভোল্টেজকে আমরা বাড়াইতে কমাইতে পারি। হ্যাঁ, এই ভোল্টেজ আমরা কী করতে পারি, আমরা ভোল্টেজ বৃদ্ধি করতে পারি, আমরা কমাইতে পারি। ভোল্টেজ আমরা বৃদ্ধি করি এই ট্রান্সফরমারের সাহায্য নিয়ে, এই ট্রান্সফরমারের সাহায্য নিয়ে আমরা কী করি, ভোল্টেজ আমরা হ্রাস করি। ওই যে বললাম আমরা যে আমাদের ভোল্টেজটা আমরা বাড়ায় পাঠাই, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, ওই সাবস্টেশন থেকে ভোল্টেজটা কমায় আবার বাসায় পাঠাই দিই। সো ভোল্টেজ আমরা বৃদ্ধি করি, ভোল্টেজ আমরা হ্রাস করি, ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারটা কাজে লাগে এখানে। হ্যাঁ, ট্রান্সফরমার, ঠিক আছে।
সো ট্রান্সফর্মার, আমরা কোন ট্রান্সফর্মারের সাহায্যে আমরা ভোল্টেজটা বৃদ্ধি করি? মনে করে দেখো, স্টেপ আপ আমরা বলতাম, মনে পড়ে এই যে বাচ্চাকালে আমরা পড়ছিলাম কিন্তু এই ধরনের জিনিসগুলো। সো এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মারের সাহায্যে আমরা ভোল্টেজটা বৃদ্ধি করি, আর হ্রাস করি কোনটার সাহায্যে? স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। সো এখান থেকে তুমি অনেকটু জিনিস জেনে গেলা কী কী আমাদের আসতে পারে। ক্লিয়ার কিনা কমেন্টে জানাও যে এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মার বা কীভাবে সিস্টেম লসটা কমায়, আমরা বেশি ভোল্টেজের কারেন্ট কেন পাঠাই, যেন বেশি ভোল্টেজের কারেন্ট পাঠালে যেন এখানে কম মানের বিদ্যুৎ যায়, পাওয়ারটা সেম থাকবে দুই পাশেই, কম মানের বিদ্যুৎ যায়, পরে যেন আমরা সেটাকে আমরা কী করতে পারি, বেশি ভোল্টেজটাকে কম ভোল্টেজে পরিণত করে আবার বাসা বাড়িতে পাঠাতে পারি। সো এই জন্য আমরা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করি, ট্রান্সফর্মার যন্ত্রটা ইউজ করি। দেখছো বিভিন্ন ধরনের যন্ত্র, আগের বার কোন যন্ত্র থেকে পড়াশোনা আসছিল? আগের বার ছিল জেনারেটর দিয়ে, এবারে এই বছর কি আসছে? ট্রান্সফর্মার দিয়ে। সো এই যন্ত্রপাতি দিয়ে একটা আসে। সো এটা তুমি আইডিয়া পেয়ে গেলা। কোন রঙের বিচ্যুতি বেশি? হা 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 হা, এটা হা হা প্রশ্ন। কারণ কি, একটু আগে আমরা এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করছি, বলছিলাম না আলো থেকে প্রশ্ন আসে, এই যে আলো আলো, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের আলোর প্রশ্ন। আলো চলে আসছে। সো আমরা কি জানতাম যে ল্যামডার সাথে বিচ্যুতি কি? ব্যস্তানুপাতিক। সো ল্যামডার সাথে আমরা এরকম বলতে পারি, আমরা এই দুইভাবে বলতে পারি। সো বিচ্যুতির সাথে একভাবে লিখি, সমস্যা নেই। সো বিচ্যুতির সাথে ল্যামডা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। সো বিচ্যুতি যদি কি হয়, ল্যামডা যদি বেশি হয় বিচ্যুতি কম হবে। কিগুলো চাইছে কোনটা? কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? তাহলে ল্যামডা সবচেয়ে কম, ল্যামডা কম। সো ল্যামডা কম কার? ল্যামডা কম হলে বিচ্যুতি বেশি হবে, ল্যামডা কম হলে বিচ্যুতি বেশি। সো উত্তর দাও, সবাই উত্তর দাও। ল্যামডা কম হলে বিচ্যুতি বেশি। সো কি আছে এখানে? কোনটা? দেখো বেনিয়া সহকলা, বেগুনি আছে, যার হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য কি? কম। ওই যে বলছিলাম বেনিয়া সহকলা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, বেগুনি। তো দেখছো এইখান থেকে প্রশ্ন আসছে, কোনটা সংরক্ষণশীল বল? সংরক্ষণ, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই দাগে রাখো, এই টাইপটাই ইম্পর্টেন্ট। এই সংরক্ষণশীল অসংরক্ষণশীল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। সংরক্ষণশীল অসংরক্ষণশীল খুবই ইম্পর্টেন্ট টপিক। সো এটা কিন্তু তোমাকে একটু জানতে হবে। আমি এখানে দাগ করে দুইটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি যে সংরক্ষণশীলে কী হয়, অসংরক্ষণশীলে কী হয়। এটা ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে প্রতি বছরই দেখা যায় কম বেশি প্রশ্ন আসছে। সংরক্ষণশীল বল আর হচ্ছে এটা কি? অসংরক্ষণশীল বল। সেটাকে বুঝাই দিচ্ছি তোমাকে, তাহলে তোমার উদাহরণ মনে রাখতে ইজি হবে। অসংরক্ষণশীল বল, হ্যাঁ। সো কোনটা সংরক্ষণশীল, কোনটা অসংরক্ষণশীল, সেটা আমরা একটু বুঝি আগে। ওকে, সংরক্ষণশীল বল হচ্ছে, মনে করো এরকম যে তুমি কোনো একটা বস্তুকে বিভিন্ন পথ ঘুরাইলা, মানে কথার কথা তুমি কি, যে এইচ উচ্চতায় উঠাইলা, কথার কথা এইচ উচ্চতায় উঠাইলা, তাহলে একটা বস্তুকে ভূমি হতে এইচ উচ্চতায় উঠাইতে কত কাজ করতে হবে? সবাই জানো, mg/h পরিমাণ কাজ করতে হবে। যদি বস্তুটাকে তুমি আবার কি করো, এই উচ্চতা থেকে আবার নামায় নিয়ে আসো, এখানে নামায় নিয়ে আসো, হ্যাঁ নামায় নিয়ে আসো, তাহলে এম ভরের বস্তুটাকে এখান থেকে আবার নামায় তুমি নিচে নিয়ে আসলাম, তাহলে এবার কী হবে? অভিকর্ষের উপরের দিকে হয়েছিল কাজ mg/h, তাহলে নিচের দিকে কী হবে? নেগেটিভ mg/h হবে, তাই না? তার মানে এখানে যখন বস্তুটাকে তুমি এইখান থেকে ঘুরিয়ে, এখান থেকে উঠে ঘুরিয়ে আবার এই পয়েন্টে নিয়ে আসলা, টোটাল কাজ কত? প্রথমে mg/h, পরে কি -mg/h, যোগ করলে কত আসবে? কত কাজ? 0। সো এই বস্তুটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মাধ্যমে যখন সিতে আনলা, সো এ থেকে সিতে আনলে মোট কাজ কত? মোট কাজ 0। সো এ থেকে ঘুরিয়ে, আমি লিখতেছি এই জায়গাটায়, এ থেকে ঘুরিয়ে সিতে আনলে, এ থেকে বি ঘুরিয়ে সিতে আনলে এখানকার কাজ বা হচ্ছে কৃত কাজটা কী হয়? কৃত কাজটা 0 হয়। সো যদি কখনো এরকম ঘটনা তুমি দেখো যে কোনো একটা বিন্দুতে একটা বস্তু ছিল, ওই বিন্দু থেকে একটা বস্তুকে বিভিন্ন পথে ঘুরায় টুরায় তুমি কী করছো? এসিতে আনছো। নট দ্যাট যে এভাবে আনতে হবে, তুমি অন্যভাবে আনতে পারতা, যেমন ওই বস্তুটা এমনি উঠে এমনি বিভিন্ন জায়গায় ঘুরে মুড়ে কী হয়েছে, আবার এইখানে আসছে, এভাবে আসছে, হ্যাঁ এভাবে তুমি এখানে আসছে, গেছিলো এই দিক দিয়ে কিন্তু আসছে এভাবে, তারপরেও দেখা যাবে কাজের মানটা 0। সো যেই সকল বলের ক্ষেত্রে দেখা যাবে এরকম ঘটনা ঘটতেছে, একটা বস্তুকে বিভিন্ন পয়েন্ট দিয়ে তুমি ঘুরে টুরে আগের জায়গায় আনতেছো এবং কাজ 0 পাচ্ছ, সেইটাকে আমরা বলি সংরক্ষণশীল বল দ্বারা কাজ। সংরক্ষণশীল বল যেমন কি হইতে পারে? উদাহরণটা তোমার তো লাগবে, বিশেষ করে উদাহরণটা তোমার লাগবে। সো উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কাজ বা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ, হ্যাঁ মহাকর্ষ বল দ্বারা কাজ বা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ, হ্যাঁ অভিকর্ষ বল দ্বারা কাজ
অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ। তারপরে আরও কি আছে, স্প্রিং, আরও কি আছে স্প্রিং, আমি আরও উদাহরণ লিখে দিচ্ছি এদিকে। আরও কি হতে পারে, যে আদর্শ স্প্রিং। সো আদর্শ স্প্রিং, আদর্শ স্প্রিং। সো স্প্রিংকে তুমি যদি টানো, তাহলে একটা স্প্রিং আছে মনে করো, হ্যাঁ, স্প্রিংকে তুমি টানলা, সো টানলে হাফকে এক্স স্কোয়ার কাজ হবে, বিপরীত দিকে কাজ হবে মাইনাস হাফকে এক্স স্কোয়ার, সো কৃতকাজ শূন্য হবে। সো আদর্শ স্প্রিং। বা তুমি বলতে পারো তড়িৎ বল, হ্যাঁ, তড়িৎ বল, দুইটা চার্জের মধ্যে স্থির তড়িৎ বল, তড়িৎ বল বা চৌম্বক বল, হ্যাঁ, তড়িৎ বল বা হচ্ছে চৌম্বক বল। সো উদাহরণগুলো তুমি লিখে রাখো। সেগুলো হচ্ছে কি, যে আমাদের কিসের উদাহরণ, যে সংরক্ষণশীল বলের উদাহরণ। সো তুমি কি মনে রাখতে পারো, অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা? হ্যাঁ, অসংরক্ষণশীল বলের উদাহরণটা কোনটা হবে? অসংরক্ষণশীল বল হবে হচ্ছে যেটার ক্ষেত্রে মনে করো একটা বস্তু এখানে আছে, একটা বস্তুকে তুমি এ থেকে বিতে নিচ্ছ, আবার কি করলা, বস্তুটাকে তুমি বি থেকে এতে নিয়ে আসলা, হ্যাঁ, এই বস্তুটা ঘুরে আনলে কাজের মানটা আর শূন্য তুমি পাবা না, শূন্য হবে না। সো এখানে যখন শূন্য হবে না, তখন সেগুলোকে বলি আমরা অসংরক্ষণশীল বল। এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি দেখা যায় কি পালিত হয় না, অসংরক্ষণশীল বল। বা হচ্ছে দেখা যায় এখানকার কাজের মানটা এরকম এই পথের উপর নির্ভর করে, এখানকার কাজের মানটা পথের উপর নির্ভর করে না। সো এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রাখো যে পথের উপর নির্ভর করে না, নির্ভর করে অবস্থানের উপরে, কোন বিন্দুতে ছিল আবার কোন বিন্দুতে আসলো, কোন বিন্দুতে উঠলো। সো পথের উপর নির্ভর করে না, কোন পথ দিয়ে গেলা, মনে করো এখান থেকে ডাইরেক্ট উঠলা বা এখান থেকে এসে এখানে উঠলা, একই কথা। সো পথের উপর নির্ভর করে না, এটা হচ্ছে পথের উপর নির্ভর করে না, এটা এই বলটা পথের উপর নির্ভর করে না, হ্যাঁ। সো পথের উপর নির্ভর করে না, আমি স্প্রিং একটু মেসেজ দিচ্ছি, তার সুবিধা হবে। পথের উপর নির্ভর করে না, এখানে কিন্তু পথের উপর নির্ভর করে, হ্যাঁ। তুমি মনে করো ঘর্ষণ বল, উদাহরণ কি, এখানকার উদাহরণ হচ্ছে এরকম, এটার উদাহরণ হচ্ছে এই অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, হ্যাঁ। এখানে আছে কি আমাদের, যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, তারপরে কি আছে সান্দ্র বল, হ্যাঁ, সান্দ্র বল, সান্দ্র বল, হ্যাঁ, সান্দ্র বল, সান্দ্র বল। সো ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে আমাদের কি, এই ঘর্ষণ বল, সান্দ্র বল হচ্ছে আমাদের যে অসংরক্ষণশীল বল। কারণ তুমি যখন এ থেকে বিতে যাবে একটা ঘর্ষণ হবে, আবার বি থেকে যখন এতে আসবা, বি থেকে যখন আবার এতে আসবা তখনও ঘর্ষণ উৎপন্ন হবে। এ থেকে বিতে গেলেও ঘর্ষণ, বি থেকে এতে আসলে আবার ঘর্ষণই হবে। এমন না এ থেকে বিতে গেলা ঘর্ষণ হইলো, বি থেকে এতে আসলে ঘর্ষণ কমে যাবে, তা না, তুমি যখন বি থেকে এ পদ দিয়ে আসবা আবার ঘর্ষণই হবে। সো এখানে আর শূন্য হবে না। সো ঘর্ষণ বল বা সান্দ্র বল হচ্ছে অসংরক্ষণশীল বল। সেখানে বলছে কোনটি সংরক্ষণশীল বল, চুম্বকীয় বল, অভিকর্ষ, অভিকর্ষণ আছে। সো এখানে অভিকর্ষ বল, আমার অপশনটার মধ্যে একটু ঝামেলা আছে, আমরা এটা ঠিক করে, বেশি অ্যাকুরেট হচ্ছে অভিকর্ষ বল। সো এটাকে আমরা কারেকশন করে, এটাই দিয়ে দিচ্ছি, বা আমরা এটাকে চুম্বকীয় বল দিয়ে লাগিয়ে দিতে পারি, বা অভিকর্ষ বলটা বেশি কারেক্ট আর কি। সো অভিকর্ষ বলটা দিতে পারো। সো অপশনটার মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু পুরো ঘটনা তোমাকে বুঝাই দিলাম যে ঘর্ষণ বল, সান্দ্র বল এরা কি অসংরক্ষণশীল বল, আর এরা হচ্ছে এই যে মহাকর্ষ বল, অভিকর্ষ বল বা হচ্ছে তড়িৎ বল, আদর্শ স্প্রিং, এরা কি, এরা হচ্ছে সংরক্ষণশীল বল। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। সো ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, ক্লিয়ার কিনা গাইস কমেন্টে জানাও। হ্যাঁ, অভিকর্ষণ, অভিকর্ষ বল হবে বিশেষ করে, হ্যাঁ অভিকর্ষ বল হবে, কারেক্ট। হ্যাঁ সবারটা হয়েছে, অনেকেই তোমরা উত্তর দিচ্ছ ডি, ভেরি গুড। ওকে, সো আমি পরটা চলে যাচ্ছি, বলছি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে, এটা হচ্ছে আমাদের সেই চাপ, আয়তন, তাপমাত্রা থেকে আসছে, যে হচ্ছে নির্দিষ্ট আয়তন প্রকাশে কি উল্লেখ করার প্রয়োজন, আয়তন প্রকাশ করে আমরা কি চাপ, তাপমাত্রা এগুলো উল্লেখ করে দিব আমরা। সো এখানে কিন্তু আরও প্রশ্ন কি কি আসতে পারে, হ্যাঁ, এই আমরা হচ্ছে চাপ, তাপমাত্রা তো উল্লেখ করব, আরও প্রশ্ন কি আসতে পারে এখান থেকে, আমাদের আরও প্রশ্নগুলো পড়াশোনা কি করা লাগতে পারে, বয়েলের পড়াশোনা করতে হতে পারে, লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে চার্লসের সূত্রগুলো আমাদের একটু পড়াশোনা করা লাগতে পারে, এখান থেকে কিছু জিনিস হালকা পাতলা এরকম আসতে পারে। আমরা কি জানতাম বয়েলের সূত্রের ক্ষেত্রে, যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় আমাদের, চিন্তা করে বলো তো, পি আর ভি ব্যস্তানুপাতিক। সো এই জিনিসগুলো একটু হালকা পাতলা লাগতে পারে। চার্লসের সূত্রে কী হইতো, চাপ স্থির রাখি আমরা, তাহলে কী হইতো, চাপ স্থির রাখলে ভি এবং টি এর সম্পর্ক কী হইতো, সমানুপাতিক হইতো। অবশ্যই কথাটা মনে রাখবা যে এখানে তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হয়, তবে তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে, ঠিক আছে। সো এরকম নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রকাশে কি উল্লেখ করার প্রয়োজন, যে আয়তনটা কত সেটা বলে দিলে তুমি চাপ এবং তাপমাত্রা, কারণ এই চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটাকে আমরা বলি হচ্ছে গ্যাসের চলরাশি, গ্যাসের চলরাশি। সো এই তিনটা জিনিস জানা যদি থাকে,
এই 3টা জিনিস যদি তোমার গ্যাস সম্পর্কে জানা থাকে, তুমি গ্যাসের টোটাল সমস্ত কিছু তুমি জানবা, গ্যাসের গতিশক্তি কত, গ্যাসের সিআরএমএস কত, এভরিথিং। সো এই 3জনকে বলি আমরা গ্যাসের চলরাশি। সো গ্যাসের চলরাশি হচ্ছে এই 3টা। সো যেহেতু একটা উল্লেখ আছে, বাকি দুটো উল্লেখ করে দিতে হবে, দ্যাটস ইট। সো উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। উত্তরটা অনেকেই তোমরা কমেন্টে জানিয়ে দিছো যে হচ্ছে চাপতাপ না, তাপমাত্রা কিন্তু। হ্যাঁ, ভূমিকম্পের ফলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? ভূমিকম্পের ফলে আড় ও লম্বিক 2 ধরনের তরঙ্গই সৃষ্টি হয়। হ্যাঁ, সো ভূমিকম্পের ফলে যে আড় ও 2 ধরনের তরঙ্গই সৃষ্টি হয়, সো এটাই তোমাকে একটু বলে দিই, তরঙ্গ সম্পর্কে একটু পড়াশোনা করাই দিই। সো তরঙ্গ থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসবে, তরঙ্গ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু গাইস, তরঙ্গ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, তরঙ্গের প্রকারভেদ থেকে। তরঙ্গকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি, একটাকে বলি হচ্ছে আমরা তরঙ্গকে আমরা বলবো হচ্ছে, একটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, একটা হচ্ছে আমাদের কি, যে তড়িৎ চুম্বক তরঙ্গ, একটা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, আর একটা হচ্ছে আমাদের যে হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ। তো আমরা তরঙ্গকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করতে পারি, একটা তড়িৎ চুম্বক তরঙ্গ, একটা যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, একটা যান্ত্রিক তরঙ্গ। এই যান্ত্রিক তরঙ্গকে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এই যান্ত্রিক তরঙ্গকে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি। কি একটা হচ্ছে আমাদের এরকম, যে একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, এই যে তোমাদের পরিচিত জিনিস চলে আসছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটাকে আমরা বলি হচ্ছে এরকম যে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরটাকে আমরা কি বলি, যে অনুপ্রস্থ তরঙ্গ। সো পরীক্ষায় কি আসে, পরীক্ষায় উদাহরণ আসে যে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কোনটি অনুপ্রস্থ তরঙ্গ, বা অনুদৈর্ঘ্য না বলে আমরা এটাকে নাম কি দিই, লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্যরই আমরা আরেকটা স্ল্যাশ দিছি, এটাকে আমরা কি বলি, লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এই অনুপ্রস্থ না বলে আমরা কি বলি, আমরা বলি আড় তরঙ্গ। হ্যাঁ, অনুপ্রস্থের আমাদের আরেকটা নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে আড় তরঙ্গ। দেখো এটাই কিন্তু দিছে আড় লম্বিক। সো বুঝতে পারলা কোন তরঙ্গের কথা বলছে? হ্যাঁ, 2 রকম তরঙ্গই হয়। সো তড়িৎচুম্বক তরঙ্গ কারা, যেই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন নাই, তাদেরকে আমরা বলি তড়িৎচুম্বক তরঙ্গ। সো মাধ্যমের প্রয়োজন নেই, এখানে মাধ্যমের প্রয়োজন নেই। সো আমরা তরঙ্গকে প্রথমত 2 ভাগে ভাগ করি, যে মাধ্যমের প্রয়োজন আছে নাকি নাই তার বেসিসে। মাধ্যমের প্রয়োজন থাকলে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ, মাধ্যমের প্রয়োজন না থাকলে তাদের আমরা নাম দিই তড়িৎচুম্বক তরঙ্গ, যেমন আলো। সো এখানে কি মাধ্যমের প্রয়োজন আছে, যেই তরঙ্গ চলার জন্য মাধ্যম লাগে, সো অবশ্যই লিখে রাখো মাধ্যম প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, মাধ্যম অবশ্যই প্রয়োজন। সো মাধ্যম অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, তাহলে তুমি একটু বুদ্ধি করে বলো, অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য মাধ্যম লাগবে কিনা? অবশ্যই লাগবে, কারণ অনুদৈর্ঘ্য তো যান্ত্রিক তরঙ্গ, সো অবশ্যই মাধ্যম লাগবে। তো আরেকটা প্রশ্ন, তোমরা কিন্তু সবাই জানো যে চাঁদে কিন্তু কোনো কি নাই, বায়ুমণ্ডল নাই। সো চাঁদে কোনো মাধ্যম নাই। তুমি যদি কথা বলো, আমি এখানে কথা বললে পাশে যদি এখানে কাব্যভাবে দাঁড়িয়ে থাকে, অবশ্যই কথাটা শুনতে পাবে, কারণ এখানে কি মাধ্যম আছে। সো মাধ্যমের সাহায্যে কথাটা বা তরঙ্গটা পৌঁছাচ্ছে। সো চাঁদে যদি আমরা 2জন যাই, আমি কথা বলি, যতই কাব্য ভাইকে ডাক দিই যে কাব্য ভাই আসেন, উনি কিছু শুনতে পাবে না, কারণ কি এখানে কোনো মাধ্যম নাই। কারণ মাধ্যম না থাকলে কি হবে, মাধ্যম না থাকলে কিন্তু কথাটা তরঙ্গটা যাইতে পারবে না, যাইতে না বলে শুনতেও পারবে না, এই হচ্ছে কথা। সো চাঁদে কিন্তু এই জন্যই আমরা কথা শুনতে পাবো না, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো মাধ্যম নেই। কারণ এই শব্দ যে কথাটা যে বললাম, শব্দ তরঙ্গ, এটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো উদাহরণ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি? সো উদাহরণগুলো মাস্ট ইম্পর্টেন্ট, উদাহরণগুলো পরীক্ষায় আসে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ উদাহরণ কি, শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গ এটা হচ্ছে আমাদের কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কি, যেমন পানি তরঙ্গ, যে পানিতে যদি ঢিল মারো তাহলে পানি তরঙ্গ, বা হচ্ছে আমরা বলতে পারি আলো তরঙ্গ। আলো হচ্ছে আমাদের কি, এই আর তরঙ্গ, সো আলো তরঙ্গ। হ্যাঁ, বা হচ্ছে কি টানাতার, হ্যাঁ, টানাতারে সৃষ্ট তরঙ্গ, টানাতারে সৃষ্ট তরঙ্গ, টানাতারে সৃষ্ট তরঙ্গ। হ্যাঁ, টানাতারে সৃষ্ট তরঙ্গ, সো টানাতারে সৃষ্ট তরঙ্গ। সো এগুলো হচ্ছে আমাদের কি, যে হচ্ছে কিসের উদাহরণ, যে আর তরঙ্গের উদাহরণ। সো উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে উদাহরণ দিয়ে আসে না, কিন্তু পরীক্ষা উদাহরণ দিয়ে আসতে বলা যায়। ভূমিকম্পের ফলে কোন ধরনের তরঙ্গ হয়, আর এবং গ্লো, মানে 2 ধরনের তরঙ্গ আসলে এখানে হয়। হ্যাঁ, এবং ভূমিকম্পের ফলে তো আসলে এই আর তরঙ্গ আর লম্বিক তরঙ্গের ভিন্ন কিছু মেজার করে কিন্তু ভূমিকম্পের মাত্রাও নির্ধারণ করা হয়। সো তরঙ্গ থেকে এই সকল কথাবার্তাগুলো আমরা মনে রাখতেই পারি, তরঙ্গ থেকে এই সকল কথাগুলো আমরা মনে রাখবো, তরঙ্গে এই ব্যাপারগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তরঙ্গ বুঝছো কিনা বলো, কমেন্টে জানাও।
তরঙ্গ বুঝছো কিনা কমেন্টে সবাই জানাও যে তরঙ্গ রিলেটেড কথাগুলো বুঝছো কিনা। যেই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন নাই তড়িৎচুম্বক তরঙ্গ বলে, যেটার মাধ্যমের প্রয়োজন আছে যান্ত্রিক তরঙ্গ বলে। যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য কারা, যেমন কি হয় এখানে, যেখানে কণাগুলোর কম্পন, আমি তাহলে সংক্ষেপে একটা কথা লিখে দিই। এখানে কি হয়, যে এখানে মেন কথা হচ্ছে এরকম যে কাদেরকে অনুদৈর্ঘ্য বলে, যে কণাগুলোর কম্পন আর কণাগুলোর কম্পনের দিক, কণাগুলোর কম্পনের সাথে তরঙ্গ, কণাগুলোর কম্পনের সাথে তরঙ্গ সমান্তরালে অগ্রসর হয়। হ্যাঁ, সমান্তরালে অগ্রসর হয়, মানে সমান্তরালে আগায়, অগ্রসর হয়। তার মানে কণাগুলো যেদিকে যাইতে থাকে মানে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনে আগায়। হ্যাঁ, সংকোচন প্রসারণ মানে এরকম এরকম হয়। এই হচ্ছে মনে করো সংকোচন, এই হচ্ছে মনে করো প্রসারণ, আবার এই হচ্ছে মনে করো সংকোচন, এই হচ্ছে প্রসারণ। এরকম সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের সামনে আগায়। আর এই তরঙ্গ কি, এই তরঙ্গ হচ্ছে এরকম ঢেউ ঢেউ, পানির মধ্যে ঢেউ হয় না, যে এখানে কি হয় যে তরঙ্গের দিকের সাথে কণাগুলা এদিকে লাফালাফি করে। হ্যাঁ, কণাগুলা এই বরাবর লাফালাফি করে আর তরঙ্গ যায় সামনে, এখানে সমকোণে অগ্রসর হয়। সেই কথাটুকু মনে রাখবা, এখানে সমকোণে অগ্রসর হয়। তো তাদেরকে আমরা বলি হচ্ছে আর তরঙ্গ, সমকোণে অগ্রসর। কে সমকোণে অগ্রসর, মানে কণার সাথে, যে কণা, এই কণার সাথে তরঙ্গের দিক কারা সমকোণ, এই কণার সাথে, মানে কণাগুলো এভাবে ওঠানামা করে আর তরঙ্গ সামনে যায়, তাহলে সমকোণে অগ্রসর হয়। কণা আর তরঙ্গ লিখে রাখো, কারা সমকোণে অগ্রসর হয়, কণা ও তরঙ্গ সমকোণে অগ্রসর হয়। দ্যাটস ইট। সেখান থেকে অনেকটু জিনিস জেনে ফেললাম, আশা করি এটা ক্লিয়ার। সো এটা ক্লিয়ার কিনা দেখি। হ্যাঁ, অনেকেই জানাইছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। লিমা, ফারজানা, রিজু, নোট করতে পারছি না, হ্যাঁ নোট করে ফেলে, সমস্যা নাই। নোট, এর নোট তো স্লাইড তোমাদের তো মনে হয় দিয়েই দেয়, তাই না? সো নো প্রবলেম, নো প্রবলেম, লিখে ফেলো, এই লিখে ফেলো, এই কই গেল, ওয়েট, তোমাকে লেখার জন্য টাইম দিই, বাট এটা লেখার জন্য টাইম পেতেছো না, টাইমই টাইম, লেখো লেখো, ঠিক আছে? এই তুমি লিখতে থাকো, আমি তোমাদের কমেন্ট পড়ি, ঠিক আছে? ওকে, তাহলে লিখতে পারবা। ওকে, ক্লিয়ার। আর তানিয়া বলছো ক্লিয়ার, ওকে। আরও লম্বিক তরঙ্গ অনেক অ্যান্সার দিছো, প্রেশার টেম্পারেচার, ওকে গুড। ভাই এতগুলো সিস্টারের মধ্যে আমি একমাত্র ব্রাদার, মিয়া কি বলো, এরকম কথা? বন্দিপুর আসলে আমার নামই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের নার্সিংয়ের ক্লাস নিবো দেখি আমার নাম নার্স ভাইয়া হয়ে গেছে, ঠিক আছে? তুমি আবার কি বলতেছো যে তুমি একমাত্র ব্রাদার, আমিও তোমার সাথে আছি, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, প্যারাডাই চিল। তো আমারও নাম চেঞ্জ হয়ে গেছে, নার্স আশিক ভাই হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো এই প্রশ্ন দেখো কি বলছে, রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় এনট্রপির কি পরিবর্তন হয়? সো মনে রাখবা যে রুদ্ধদ্রব্য প্রক্রিয়াতে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। যে তাহলে আমরা তাপগতীয় প্রসেস থেকে, তাপগতীয় তোমরা পড়ছিলা সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। সো এই সমষ্ণ প্রক্রিয়াতে আমরা যদি সমষ্ণ প্রক্রিয়ার নাম শুনে থাকি, অবশ্যই নাম শুনছি আমরা। সো সমষ্ণ প্রক্রিয়ার সাথে, সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয়। এই সমষ্ণ প্রক্রিয়াতে এনট্রপি পরিবর্তন হয়। এনট্রপি পরিবর্তন হয়, এনট্রপি পরিবর্তন হয়, এনট্রপি পরিবর্তন হয়, এনট্রপি পরিবর্তন হয়। আর কোন প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হয় না? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয় না। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা পরবর্তী আরও ডিটেলস পড়বো, যেগুলো আমাদের লাগবে, একটু এখনই বলে দিচ্ছি, সমস্যা নেই। আর রুদ্ধতাপীয়তে কি হয়, যে এনট্রপির পরিবর্তন হয় না। হ্যাঁ, এনট্রপি স্থির থাকে, এনট্রপি স্থির থাকে, এনট্রপি স্থির থাকে, অর্থাৎ এনট্রপির পরিবর্তন শূন্য হয়, ডেল এস ইকুয়াল টু 0 হয়। এনট্রপি মানে কি ভাই? এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে কোনো একটা সিস্টেম কতটুকু বিশৃঙ্খল, সেই জিনিসটা মানে ডিসঅর্ডারনেসটা পরিমাপ করার জন্য আমরা যে রাশির সাহায্য নিই তাকে আমরা বলি এনট্রপি। কোনো একটা সিস্টেম, মানে কোনো একটা রুম বা কোনো একটা এনভায়রনমেন্ট, যেমন একটা সিস্টেম বলতে পারো তুমি, কতটুকু শৃঙ্খল বা বিশৃঙ্খল সেটা আমরা তো পরিমাপ করতে চাই, সেটা পরিমাপ করবো এনট্রপি দিয়ে। এনট্রপি বেশি মানে কি? বিশৃঙ্খলা বেশি। তার মানে এই এনট্রপি কথাটা আমরা কী কী লিখবো এখানে, এখানে কিছু কথা লিখে রাখি আসো এনট্রপি থেকে। এক নম্বর কথা কি, যে বিশৃঙ্খলার পরিমাপক। এনট্রপিটা তাহলে কি? বিশৃঙ্খলার পরিমাপক। এনট্রপিটা কি? বিশৃঙ্খলার পরিমাপক। তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, শক্তি রূপান্তরের অক্ষমতা।
যে এনট্রপি আসলে কি, যে শক্তি রূপান্তরের অক্ষমতা। তোমার কাছে শক্তি থাকবে কিন্তু সেই শক্তি তুমি রূপান্তর করতে পারবে না, কাজে রূপান্তর করতে পারবে না, শক্তি রূপান্তরের অক্ষমতা। সো শক্তি রূপান্তরের অক্ষমতাকে আমরা এনট্রপি বলি। এই এনট্রপির একক কি সেটাও শিখে রাখো। সেই এনট্রপিকে আমরা, এনট্রপির পরিবর্তন আমরা লিখি হচ্ছে ডেলেস দ্বারা। এটার একক হচ্ছে এরকম জুল পার কেলভিন, কারণ এই এনট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে ডেলেস সমান ডিকিউ বাই টি, এটুকু মনে রাখতে পারো। সো তাপ শক্তির পরিবর্তন বাই তাপমাত্রা, তাপ শক্তি জুল, তাপমাত্রা কেলভিন, জুল পার কেলভিন। সো এই হচ্ছে আমাদের ব্যাপার, এখান থেকে এতটুকু কথা মনে রাখতেই পারো, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের উত্তর কি হবে তাহলে? এর উত্তর হবে কি, যে বৃদ্ধি পায় কমে যায় কোনো পরিবর্তন হয় না। খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে। ওকে, সেটা খুবই সিম্পল ছিল। সো এখান থেকে আমরা এই পয়েন্টগুলো মনে রাখতে পারি। বলছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক। সো এই উত্তর তোমরা দিবা, আমি তোমাকে পড়ন্ত বস্তু সূত্র শিখাই দিয়ে আসো, মনে করাই দিই যে পড়ন্ত বস্তু সূত্র দিছিল কারা বলো? পড়ন্ত বস্তুর সূত্র কে দিছে, আশিক ভাইয়া নাকি গ্যালিলিও বলো? সো পড়ন্ত বস্তুর সূত্র, সো পড়ন্ত বস্তুর 3টি সূত্র ছিল কিন্তু, হ্যাঁ, পড়ন্ত বস্তুর 3টি সূত্র। সো গ্যালিলিও কিন্তু পড়ন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র দিছিল। 1 নম্বর সূত্র কি বলছিল? 1 নম্বর সূত্রে গ্যালিলিও বলছিল যে মুক্তভাবে বিনা বাধায়, এই মনে করো আমার ফোনটার এই হচ্ছে মার্কারটা যে ফালাই দিই, তাহলে কোনটা আগে পড়বে বলো? আবার বললো না যে ভাই সত্যি ফালাই দেন। এবার এই দুটোকে একসাথে ফালাই দিই, নর্মালি আমরা কি দেখি, যেটা ভারী সেটা আগে পড়ে আর যেটা পাতলা সেটা আস্তে আস্তে পড়ে। কিন্তু গ্যালিলিও বলছে নো নো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, এরকম হবে না। যদি তুমি দুইটা বস্তুকে একসাথে ফালাই দাও তাহলে দুইটা বস্তু একই সাথে মাটিতে পড়বে, অর্থাৎ দুইটা বস্তু সমান সময়ে সমান পথ যাবে যদি সেটা কি হয়, বিনা বাধায় পড়ে। আমাদের এখানে তো বাতাস টাতাস আছে, বাধা আছে। যদি তুমি এই এক্সপেরিমেন্টটা একটা বায়ুশূন্য একটা কোনো মাধ্যম নাই এমন একটা রুমে করতে পারো, একটা পাথর একটা কাগজ একসাথেই পড়বে। সো এই এক্সপেরিমেন্টটা তোমাকে চাইলে কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে পারো, নাকি মজার সুন্দর, তাই না? সো এইটা কিন্তু উনি এক্সপেরিমেন্ট না করেই নিজে কিন্তু কল্পনা করে, নিজের কল্পনা শক্তি কাজে লাগে কিন্তু জিনিসটা বলছে, এবং আমরা বাস্তবে এক্সপেরিমেন্ট করে সেটাই পেয়েছি। সো এই কথাটা মনে রাখতে পারো যে বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় পড়ন্ত বস্তু। সো এই কথাটা বারবার লিখবো না, প্রথমে একবার লিখে নিচ্ছি। সো বিনা বাধায় পড়ন্ত বস্তু, হ্যাঁ, বিনা বাধায় পড়ন্ত বস্তু কি হয়, 1 নম্বর লিখতেছি আমরা, পড়ন্ত বস্তু এখন কি হয়, সমান সময়ে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তার মানে এরা সমান সময়ে একই দূরত্ব যায়, হ্যাঁ। সো এরপরে কি আছে 2 নম্বরটা, 2 নম্বরটা কি ছিল, বলছিল এই বিনা বাধায় পড়ন্ত বস্তু কি, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত যাবে বেগের মান তত বাড়তে থাকবে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, যতই সময় যাবে বেগ তত বাড়বে, ঠিক আছে। 3 নম্বর সূত্র কি ছিল, বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি হবে, অতিক্রান্ত দূরত্ব কি হবে, যে দূরত্বের অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে তুমি যে বস্তুটাকে ফালাই দিলা, সেই বস্তুটা যে পড়তেছে, এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তার মানে এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে তুমি কোন উত্তরটা দিবা সেটা বলো, হ্যাঁ। যে বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে, তারপরে বস্তুর বেগ ও ত্বরণ দুটোই ধ্রুব থাকবে, বস্তুর বেগ ধ্রুব থাকবে, বস্তুর বেগ ও ত্বরণ দুটোই বাড়বে, বলো। বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে, বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে। আর যারা বলছে ভাইয়া প্রুফ করে দেখান, প্রুফ করে দেখাবো, তোমার ফোনটা ফালাও, ওকে, ঠিক আছে, বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে। সো আর কি হবে, বেগটা বাড়তে থাকবে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ বাড়তে থাকবে, ঠিক আছে। ত্বরণ কিন্তু বাড়বে না। ত্বরণ কি, আমরা যে বলি একটা বস্তু ফালাই দিলাম 9.8, মানে বেগ প্রতি 9 সেকেন্ডে 9.88 করে বাড়বে, বেগ বাড়বে, কিন্তু ত্বরণটা কি ধ্রুবক, 9.8 করেই বাড়বে, হ্যাঁ, এরকম ত্বরণটা ধ্রুবক থাকবে, বেগ বাড়তে থাকবে, বেগ বাড়তে থাকবে। তার মানে এখানে কি, বেগ যদি অপশন থাকতো বেগ বাড়বে তাহলে দিতাম, কিন্তু কি হবে, ত্বরণটা তো ধ্রুবই থাকে, 9.8 ধ্রুবই থাকে, তাই না। সো অনেকেই তোমরা উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। সো ওকে, ওকে, এবার আলোক বর্ষ কিসের একক, আলোক বর্ষ কিসের একক, দূরত্বের একক।
মনে রাখবা এই আলোকবর্ষ এটাকে বলি আমরা লাইট ইয়ার। আলোকবর্ষ মানে কি লাইট ইয়ার। সো এটা ইয়ার দেখে অনেকে ভাবে সময়ের একক ইয়ার, হ্যাঁ এটা অনেক সময় আছে, কিন্তু অনেকে ভাবে সময়, নো, লাইট হচ্ছে দূরত্ব। এক লাইট ইয়ার মানে কত মিটার জানো? এক লাইট ইয়ার মানে হচ্ছে 9.46 × 10⁻12 কিলোমিটার, হিউজ দূরত্ব। আমরা যখন কি করি, মনে করো যে তোমাকে আমি বলি যে তোর বাসা এখান থেকে কত দূর, তুমি কি বলবা আমার বাসা এখান থেকে 95,226 ইঞ্চি, এটা তুমি বলবা না। তুমি কি বলবো আমার বাসা এখান থেকে 4 কিলোমিটার দূরে, শেষ। কারণ এটা বড় একটা দূরত্ব, তুমি ছোটো একটা সংখ্যা দিয়ে বললে তোমার জন্য ইজি হয়, কিন্তু ইঞ্চি সেন্টিমিটার বলতে গেলে কষ্ট। এবার আমি তোমার জিজ্ঞাসি যে বল দেখি যে পৃথিবী থেকে ওই একটা গ্যালাক্সির দূরত্ব কত, তুমি যদি কিলোমিটার বলতে চাও তোমার খবর হয়ে যাবে, তোমাকে 9 পয়েন্ট এরকম 10⁻, মনে করো যে 12, 13, 14, 15, 20 হিউজ দূরত্ব তুমি উচ্চারণ করে বলতে চাও, এত হাজার এত লাখ কোটি কিলোমিটার। সো ব্যাপারটা টাফ। সো এই জন্য যেহেতু অনেক বিশাল বিশাল দূরত্ব, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ বা নক্ষত্র থেকে নক্ষত্রের দূরত্ব অনেক হিউজ দূরত্ব, তখন আসলে হিসাবের বলার সুবিধার জন্য আমরা আরও একটা একক প্রচলন করছি, সেটা হচ্ছে কি লাইট ইয়ার। 9.46 × 10⁻12 কিলোমিটার, বুঝতে পারছো, হিউজ দূরত্ব। সো লাইটের মানে কি? লাইটের মানে হচ্ছে যে আলো এক বছরে কতটুকু দূরত্ব যায়, যে আলো এক বছরে, হ্যাঁ আলো এক বছরে, আলো এক বছরে কতটুকু দূরত্ব যায়, আলো এক বছরে যতটুকু দূরত্ব যায়, হ্যাঁ লাইট ইয়ার মানে কি আলো এক বছরে যতটুকু দূরত্ব যায়, আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ সেটাকে বলি হচ্ছে আমরা কি লাইট ইয়ার, হ্যাঁ লাইট ইয়ার, আলোকবর্ষ। আলোকবর্ষ, আলো এক বছরে যতটুকু যাবে, চিন্তা করো আলো 1 সেকেন্ডে যায়, চিন্তা করছো আলো 1 সেকেন্ডে যায় 3 × 10⁸ মিটার, 1 সেকেন্ডে এত মিটার যায়, 30 কোটি মিটার না 3 কোটি মিটার, হিউজ দূরত্ব, কত দূর চিন্তা করো। তাহলে চিন্তা করো যে এক বছরে কত দূরত্ব যাবে, এই যে হিউজ এত দূরত্ব যায়। সো আজকে থেকে মনে রাখবা আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক, অবশ্যই সময়ের একক না। সো সবাই এখানে দূরত্ব বলছো, হ্যাঁ ভেরি গুড, সবাই দূরত্ব বলছো, ভেরি গুড। ওকে, সো এই ছিল আমাদের এইখানকার জিনিসগুলো। সো আজকের এই আমাদের এই ক্লাসটা, আমাদের এই হচ্ছে নার্সিং ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও যে আজকের আমাদের এই নার্সিং ফিজিক্সের ক্লাসটা কেমন লাগলো। আমি হচ্ছে খুব অল্প সময় যেহেতু আমাদের, সো আমরা চেষ্টা করেছি যে এই বিগত 2 বছরে যে প্রশ্নগুলো আসলো, তোমার কি একবারও মনে হয়েছে ভাই এত কঠিন প্রশ্ন? একবার কি মনে হয়েছে, আদৌ কি মনে হয়েছে কোনোটা কঠিন প্রশ্ন? ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কিন্তু চাইলে কি করতে পারো যে কমন সেন্স দিয়ে দিতে পারতেছো, কিন্তু পাশাপাশি জেনে রাখো যে ভাই হ্যাঁ এই টপিকগুলো আসে, তোমাকে আমি কিছু অ্যানালাইসিস করে দিয়েছি যে আলোর কিছু প্রশ্ন আসে, তারপর হচ্ছে তাপ থেকে কিছু প্রশ্ন আসে, অভিকর্ষ ত্বরণ থেকে কিছু প্রশ্ন আসে, সংরক্ষণশীল অসংরক্ষণশীল দিয়ে প্রশ্ন আসে, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দিয়ে কিছু প্রশ্ন আসে, তারপরে হচ্ছে যে সবল বল দুর্বল নিউক্লিয় বল, হ্যাঁ এগুলো দিয়ে কিছু প্রশ্ন আসে, হ্যাঁ এগুলো দিয়ে কিছু প্রশ্ন আসে। তো তুমি যদি এই টপিকগুলোই মানে হচ্ছে কী বলে এটাকে আমরা যে মৌলিক বল, এই মৌলিক বল তোমার দেখবা মৌলিক বল থেকে অনেক প্রশ্ন আসে, হ্যাঁ মৌলিক বল। সো তোমার সবাই কমেন্টে জানাও কেমন লাগলো, যারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করছো, কেমন লাগলো আশিক ভাই আর নার্সিং ফিজিক্সের ক্লাস, কমেন্টে জানাও। সো এই মৌলিক বল থেকে কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে তোমার সবাই মৌলিক বলের নাম জানো কি, যে মহাকর্ষ বল, হ্যাঁ এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, মহাকর্ষ বল, তারপরে কি যে হচ্ছে আমাদের আছে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, হ্যাঁ তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বকীয় বল, চুম্বকীয়, সো তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, পাশাপাশি হচ্ছে আমাদের আছে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, পর কি আছে দুর্বল নিউক্লিয় বল, সো দুর্বল নিউক্লিয় বল, এগুলা থেকে যে বৈশিষ্ট্য, এগুলোর বৈশিষ্ট্য থেকে প্রচুর প্রশ্ন আসে। তো সেখানে আমরা আস্তে ধীরে সব তোমাকে বলে দিব যে কোন তোমার জিনিস পড়তে হবে, কোন জিনিস তোমার মুখস্থ করতে হবে, তখন তুমি দেখবা খুব ইজিলি কোনো প্যারা ছাড়াই তুমি পারতেছো। সবল নিউক্লিয় বল, হ্যাঁ বল, সো এগুলোর বৈশিষ্ট্য আমাদের পড়তে হয়, এগুলোর বৈশিষ্ট্য যেটা কোন কণা বিনিময় করে, পাল্লা কত, হ্যাঁ ইত্যাদি। সো এগুলোর বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ সো এগুলো আমাদের আসে। সো কমেন্টে জানাও। সো আমি ফার্স্টে এগুলো দেখি কি বললাম। হ্যাঁ ওকে ফারিয়া ভালো লাগছে ভাইয়া, সিরি খুব ভালো, আরিফ চৌধুরী ভালো, হ্যাঁ তানজিয়া খুব ভালো লাগছে ভাইয়া, তারপরে সোমো আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো, শিফা আলহামদুলিল্লাহ ভালো,
খুবই ভালো লাগলো। ফয়সাল এবং হচ্ছে জুমানা, তুলি শুরু থেকে আমাদের সাথে ছিল। হ্যাঁ তুলি, ওকে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। হ্যাঁ এরকম প্রশ্নই আসবে, ফাতিহা বেগম এরকম প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আমরা পারবো। সো আশা করি একটা আইডিয়া পেয়ে গেলা যে আসলে আলটিমেটলি আমাদের নার্সিংয়ে আসলে কী ধরনের প্রশ্নগুলো আমাদের আসলে একটু আসে। সো একটা আইডিয়া পেয়ে গেছো এখান থেকে। সো এই ধরনের প্রশ্নগুলো আমাদের মোটামুটি ঘুরে ফিরে আসবে, দুইটা বছরের প্রশ্ন কিন্তু দেখছো। সো আহামরি কোনো প্রশ্নই আসলে আসে না, কিন্তু কিছু জিনিস একটু শিখে রাখতে হবে। So, সেগুলো আমরা তোমাদেরকে শিখাই দিব, বলে দিব, নো প্রবলেম। সো নেক্সট ক্লাস তোমাদের সাথে নিতে আসবে আমাদের সবার সবার প্রিয় ফারিয়া আপু, কিন্তু তোমাদের সাথে থাকতেছে নেক্সট ক্লাসে। সো এরপরে তোমরা কিন্তু আমাদের অবশ্যই, যে তোমরা অলরেডি কিন্তু জেনেই গেছো যে আমাদের কিন্তু লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনের জন্য কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য একটা খুব গুছিয়ে মাত্র 699 টাকায়, ভাই ভাই তুমি এইগুলোর দামই কিন্তু চিন্তা করতে পারছো 699 টাকার বেশি হবে। সো তার মধ্যে তুমি আরও সব কিছু পাচ্ছ। সো লাভে লাভ, উইন অ্যান্ড উইন। হ্যাঁ তোমাদের জন্য উইন অ্যান্ড উইন সিচুয়েশন, ঠিক আছে। সো আশা করি সো তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। আমরা খুব দ্রুতই আসি, খুব গুছিয়ে আমরা এটা যেন খুবই কাজ করতেছি ব্যাক এন্ডে। তোমাদের জন্য প্রশ্ন ব্যাংক গোছানো, মডেল টেস্ট গোছানো, যেন তোমাদের খুবই সুন্দর গোছানো একটা আমরা কোর্স উপহার দিতে পারি। সো অবশ্যই তোমরা দেরি করো না, যুক্ত হয়ে যাও। যাদের একটু হচ্ছে পিছনের দিনগুলোতে গ্যাপ ছিল, তোমরা ভয়ে বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টার পড়োইনি, কিন্তু এখানে কিন্তু দেখছো একটু সামান্য এফোর্ট দিলে তুমি অনেক ভালো করতে পারবা, ফাস্ট হয়ে যেতে পারো এরকম। সো ঠিক আছে, সো অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। এবং আজকের যারা ক্লাসটি করে ফেললে সুন্দর করে অবশ্যই সবার নোট আমি কিন্তু দেখতে চাই, অবশ্যই সবার নোট আমি চেক করব। অবশ্যই আমাদের গ্রুপে সবাই নোট পোস্টটা করে দিবে। এবং টপ 3 কিন্তু আমাদের যে এই স্পেশাল গিফটগুলো, বন্দিবাসলা ডায়েরি এবং নার্সিং ড্রিমার্সের টি শার্ট, ঠিক আছে, সেটা পেয়ে যাবে। সো কেন তুমি মিস করবে, এটা অবশ্যই মিস করবে না। আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই বন্ধুদেরকে জানিও যে আমরা যেভাবে গুছিয়ে তোমাদেরকে এই জিনিসগুলো দিচ্ছি, অন্যান্য জায়গায় তুমি অনেক বেশি গোছানো পাবে, অনেক বেশি গোছানো পাবে, এবং টাকা তো খুবই সামান্যই, গিফট তুমি তার থেকে বেশি পাচ্ছ। সো এই হচ্ছে আমাদের জিনিস। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে শেষ পর্যন্ত থাকার জন্য, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে। আর আশিক ভাইয়ের ক্লাস কেমন লাগলো অবশ্যই রিভিউ দিও, অবশ্যই সবাই রিভিউ দিও, তোমাদের রিভিউর অপেক্ষায় থাকবো। কেমন লাগলো আজকের ক্লাসটি, আমাদের হচ্ছে নার্সিং ফিজিক্সের আজকের ক্লাসটি, ঠিক আছে। সো ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।